জি, ওয়ালাইকুম সালাম। শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, যে শুনতে পাচ্ছেন কিনা। ওকে। জি, ওয়ালাইকুম সালাম। আজকে আমরা প্রথম ক্লাস শুরু করব। প্রথমে আজকে আমরা ইউনিটারি মেথড বা চেইন রুল যেটাই বলি না কেন, ঐকিক নিয়মের ম্যাথগুলো করব। যেমন প্রথমে উদাহরণের কয়েকটা অঙ্ক দেখব, তারপরে আমরা মূল অঙ্কগুলোতে চলে যাব। উদাহরণ 4 দেখেন, এক্সাম্পল 4। জি ভাই, ভালো আছি। দেখেন, উদাহরণ 4 কি বলা হচ্ছে যে এ সার্টেন নাম্বার অফ পিপল ওয়ার সাপোজড টু কমপ্লিট এ ওয়ার্ক ইন 24 days. The work, however, took 32 days since 9 people were absent throughout. How many people were supposed to be working originally? বলতেছে যে কিছু মানুষ 24 দিনে একটা কাজ শেষ করার জন্য চুক্তি করলো। ঠিক আছে, কিছু মানুষ 24 দিনে একটা কাজ শেষ করবে। তো দেখা গেল যে কাজ শুরু হওয়ার সময় 9 জন মানুষ অনুপস্থিত। যে সংখ্যক লোক কাজ করার কথা ছিল তাদের মধ্যে 9 জন মানুষ অনুপস্থিত, যেই কারণে কাজটা শেষ করতে এখন 32 দিন সময় লাগবে। তো জিজ্ঞাসা করছে যে হাউ মেনি পিপল ওয়ার সাপোজ টু বি ওয়ার্কিং অরিজিনালি। তাহলে শুরুতে কতজন মানুষ কাজ করার কথা ছিল? শুরুতে কতজন মানুষ কাজ করার কথা ছিল, অর্থাৎ এখানে মানুষের সংখ্যাটা আমরা জানি না। ঠিক আছে, তো আমি যদি ধরে নেই ভাই যে এখানে শুরুতে মানুষ ছিল হচ্ছে এম সংখ্যক। শুরুতে মানুষ ছিল কত? এম সংখ্যক। এই এম সংখ্যক মানুষ যদি 24 দিন কাজ করে তাহলে কাজটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে এই এম সংখ্যক মানুষ কতদিন কাজ করবে? 24 দিন করলে কাজটা আমার কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এবং প্রশ্নে বলা হচ্ছে যে কাজ যখন শুরু হয়ে গেল তখন দেখা গেল যে 9 জন মানুষ অনুপস্থিত। তাহলে আমি মানুষ নিয়োগ করলাম হচ্ছে এম সংখ্যক। এই এম জনের মধ্যে আমার যদি 9 জন অনুপস্থিত হয় তাহলে উপস্থিত কতজন? আপনি বলবেন এম মাইনাস 9 জন উপস্থিত বা এরাই কাজ করবে। তো এই যে 9 জন লোক কম কাজ করতেছে, এই কারণে কাজটা আপনার আর 24 দিনে শেষ হবে না। কাজটা শেষ করতে সময় বেশি লাগবে। সেই কথা ওরা বলতেছে যে 9 জন অনুপস্থিত থাকার কারণে কাজটা শেষ করতে 32 দিন সময় লাগবে। তার মানে এই এম মাইনাস এন জন লোক এখন কাজ করবে। এরা যদি 32 দিন কাজ করে তাহলে আমার কাজটা কি হবে? শেষ হয়ে যাবে। তাহলে খেয়াল করেন, গতকালকে আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলছি। আমরা এখন জাস্ট কাটাকাটি করে দিব, তাহলে আমাদের কাজ শেষ। আপনি যদি 8 দিয়ে কাটেন তাহলে এখানে 3 বার, 8 দিয়ে কাটলে এখানে 4 বার। তাহলে এখানে হয়ে যাবে কত? 3m ইকুয়াল টু, এখানে হয়ে যাবে 4m মাইনাস 36 হয়ে যাবে। তাহলে এই 4m থেকে 3m বাদ দিলে শুধু m থাকে। 36কে এই পাশে পার করে নিয়ে আসলাম, তাহলে 36 উত্তর হয়ে গেল। কারণ আমাকে বলছিল যে শুরুতে কতজন মানুষ আপনি নিয়োগ করছিলেন। তো শুরুতে আমি ধরেই নিছিলাম যে এম সংখ্যক মানুষ নিয়োগ করছিলাম। এই এম এর ভ্যালুটাই আমার কত বের হয়ে গেল? এখানে 36 বের হয়ে গেল। এই 36ই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। না বুঝলে বলবেন যে ভাই বুঝি নাই। ঠিক আছে, উদাহরণ 5-এ যান, পরেরটাই।
দেখেন 5-এ কি বলা হচ্ছে যে ইফ 5 স্টুডেন্টস ইউটিলাইজ 18 পেন্সিলস ইন 9 days, how long at the same rate will 66 pencil last for 15 students? বলতেছে যে 5 জন ছাত্র 9 দিনে যদি 18টা কলম ব্যবহার করে, হাউ লং অ্যাট দ্য সেম রেট, তাহলে একই রেটে কত দিনে 15 জন ছাত্র 66টি কলম ব্যবহার করতে পারবে। তাহলে এখানে আমরা ওই যে গতকালের এমডিএইচ কিন্তু লাগাইতে পারবো। এখানে বলতেছে যে 5 জন ছাত্র 9 দিনে 18টা কলম ব্যবহার করতে পারবে। আমাকে জিজ্ঞাসা করছে যে তাহলে 66টি কলম 15 জন ছাত্র কত দিন ব্যবহার করতে পারবে, কত দিন ব্যবহার করতে পারবে। তাহলে খেয়াল করেন, আমরা ম্যাক্সিমাম সময়ে কাজের অংশটা নিয়ে আমরা দ্বিধান্বিত হয়ে পড়ি যে ভাই কাজটা কি, ঠিক আছে, কাজটা কোথায় আমার। তো এখন কথা হচ্ছে যে আমি গতকালকে ক্লাসে বলি নাই যে কাজের অংশ ছাড়া বাদ বাকি যা আছে, দিন, মানুষের সংখ্যা, ঘন্টা, ইফিসিয়েন্সি, সব উপরে যাবে। সব কি হবে? উপরে যাবে। তাহলে এখানে দেখেন, এই যে অঙ্কের প্রথম অংশে বলা আছে 5 স্টুডেন্টস, তাহলে এই যে এটা হচ্ছে মানুষের সংখ্যা 5 স্টুডেন্টস। কতদিন লিখতে পারে বলে দিছে যে 9 দিন লিখতে পারে। কিন্তু এই যে 18টা পেন্সিল, এটা কি কোনো সময়, কোনো ঘন্টা? না। এটা কি ইফিসিয়েন্সি? না। তাহলে এইটা দিনও না, ঘন্টাও না, ইফিসিয়েন্সিও না, মানুষের সংখ্যাও না। তার মানে কি? এই কয়টা বাদ দিয়ে যা থাকবে সব হচ্ছে কাজ। তার মানে এই যে এখানে 18টা পেন্সিল, এটা হইতেছে কাজের মধ্যে পড়বে, ঠিক আছে। তার মানে এটা কাজের মধ্যে পড়বে। তাহলে এখানে আসেন, এটা কি হবে? এই যে কাজ হবে 18। তাহলে এইটা যদি কাজ হয়, পেন্সিলের সংখ্যা যদি আমার কাজ হয়, তাহলে এই পাশে যে 66 পেন্সিলের কথা বলা আছে, ওই 66ও আমি কাজের জায়গায় লিখে দিব, ঠিক আছে, লিখে দিলাম। এখন এই যে পরের অংশে, দ্বিতীয় অংশে বলতেছে যে 15 জন ছাত্র কত দিন ব্যবহার করতে পারবে। তাহলে দ্বিতীয় অংশে মানুষের সংখ্যা হচ্ছে 15 জন, আর দিনের সংখ্যা আমি জানি না, তো ধরে নিচ্ছি যে দিনের সংখ্যা হচ্ছে ডি সংখ্যক। তাহলে এখন আপনি কাজ করেন, 6 এখানে 3 বার যাবে, 6 এখানে 11 বার যাবে, 3 এখানে কতবার যাবে? 3 বার যাবে, 5 এখানে কতবার যাবে? 3 বার যাবে। এই 3 কেটে যাবে, 11 এই পাশে চলে আসবে, আর এই পাশে কত থাকবে? এই যে ডি সমান সমান কত হবে? 11 হবে। তার মানে এটাই উত্তর, যে 15 জন ছাত্র 11 দিনে 66টি কলম ব্যবহার করতে পারবে, ঠিক আছে। আপনারা যারা বলতেছেন যে কোন বই, আজকে তারা প্লিজ ক্লাস করবেন না, বা কত নাম্বার পেজ, আজকে তারা ক্লাস করবেন না। আপনাদের আজকের কাজ হচ্ছে আগে গাইডলাইন ক্লাস করা। কালকে 1 ঘন্টা ধরে চিল্লাচিল্লি করছি, আগে গাইডলাইন ক্লাস করা, তারপরে এই ক্লাসে জয়েন করা। এখানে কিছুই করি নাই, এখানে গতকালকের ক্লাসটা করতে হবে। এখানে হচ্ছে এই যে m1 ইন্টু e1 ইন্টু d1 ইন্টু h1 ডিভাইডেড w1 ইকুয়াল টু m2 ইন্টু e2 ইন্টু d2 ইন্টু h2 ডিভাইডেড w2। এখানে m মানে হচ্ছে মানুষের সংখ্যা। তো প্রথম অংশে মানুষের সংখ্যা কতজন? 5 জন। ইফিসিয়েন্সি নাই, দিনের সংখ্যা দেওয়া আছে যে দিনের সংখ্যা হচ্ছে 15 জন, ঠিক, সরি 15 দিন। এখানে কোনো ঘন্টার কথা উল্লেখ নাই। তাহলে আরেকটা কি আছে? 18টা পেন্সিল, তার মানে কাজের পরিমাণটা হবে এই যে নিচে। দ্বিতীয় অংশে মানুষের সংখ্যা দেওয়া আছে কত? দ্বিতীয় অংশে মানুষের সংখ্যা কত দেওয়া আছে একটু খেয়াল করেন। সরি, এখানে 9 দিন হবে, 15 জন, 15 জন, এখানে 9 হবে, হ্যাঁ, এখানে 9 হবে। দ্বিতীয় অংশে মানুষের সংখ্যা দেওয়া আছে কত? 15 জন। ক্লাস নিচ্ছি, পরে ফোন দিবেন, ক্লাস নিচ্ছি, পরে ফোন দিবেন। টাকা দিয়ে দিয়েছেন, ওইটা আজকে ফোন দিয়ে লাভ আছে? আপনি হোয়াটসঅ্যাপে নক করছিলেন এই বিষয়ে? পরে ক্লাসে আসি, ক্লাসে আসি, পরে ফোন দেন, ঠিক আছে। দেখেন, তাহলে দ্বিতীয় অংশে মানুষের সংখ্যা কত? এই যে 15 জন, 15 জন ছাত্র, ঠিক আছে। কত দিন লাগবে সেটা দেওয়া নাই, জানি না, দিন লাগবে ধরে নিচ্ছি। তাহলে এই যে কাজের পরিমাণটা কত? কয়টা পেন্সিল ব্যবহার করতে পারে?
বলতেছে যে 66টা পেন্সিল ব্যবহার করতে পারে। তাহলে আমি গতকালকে শিখাই দিছি যে কাটাকাটি কি হবে, নিচে নিচে কাটাকাটি করতে পারবেন। তার মানে 6 এটার ভিতরে 3 বার, 6 এটার ভিতরে 11 বার। 3 দিয়ে আপনি এটাকে কাটতে পারেন, 3 ত্রিককে 9। 3 দিয়ে এই 15কে কাটতে পারেন, 3 5 15। এই 5 আর এই 5 কাটতে পারেন, তাহলে 11 এই পাশে চলে আসবে, এই যে 11। এখানে কত হবে, এই যে ডি সমান সমান কত, 11। ঠিক আছে, বোঝা গেছে এবার বিষয়টা? উদাহরণ 8-এ যান, উদাহরণ 8। দেখেন, গতকালকে এই যে বলছিলাম না যে এই টাইপের ম্যাথ আমরা আগামীকালকে মানে আজকের কথা বলছিলাম যে আজকে করব, দেখেন এই যে চলে আসছে এখানে। 8-এ বলা হচ্ছে যে ইফ 12 মেন অর 18 ওমেন ক্যান ডু এ ওয়ার্ক ইন 14 ডেজ। বলতেছে যে 12 জন পুরুষ অথবা, এখানে কিন্তু আমি গতকালকে দুইটা নিয়ম শিখাইছি, একটাতে অথবা থাকবে আরেকটাতে এবং থাকবে, তো এখানে অথবা দেওয়া আছে যে 12 জন পুরুষ অথবা 18 জন মহিলা একটা কাজ 14 দিনে শেষ করতে পারে। In how many days will 8 men and 16 women do the same work? তাহলে 8 জন পুরুষ এবং 16 জন মহিলা কত দিনে ওই কাজটা করতে পারবে? এই ধরনের পুরুষ মহিলা, পুরুষ বালক বা বালক মহিলা, এই ধরনের অঙ্ক করতে গেলে আগে এদের ইফিসিয়েন্সিটা লাগবে, যে একজন পুরুষ কি পরিমাণ কাজ করতে পারবে একদিনে, একজন মহিলা কি পরিমাণ কাজ করতে পারবে, এইটার দরকার হবে বা এইটা লাগবে। এইটা ছাড়া, অর্থাৎ ইফিসিয়েন্সি ছাড়া আপনি এই ম্যাথগুলো করতে পারবেন না। তো গতকালকে বলছিলাম যে যখন অথবা থাকবে তার মানে কাজটা হয় পুরুষ করবে না হলে মহিলা করবে। যেমন এখানে বলছে যে কাজটা হয় 12 জন পুরুষ করবে না হলে 18 জন মহিলা করবে। তার মানে আমি বলতে পারি যে এখানে এই যে 12 জন পুরুষ যেই কাজটা করতে পারে ঠিক সমপরিমাণ কাজটাই 18 জন মহিলা করতে পারে। তাহলে খেয়াল করে দেখেন, এই যে পুরুষ আর মহিলার ইফিসিয়েন্সি আমরা এখানে বের করতে পারবো না। তাহলে এই পাশে 18 ছিল, এই পাশে 18 ছিল, থাক, এই পাশের 12টাকে এই পাশে নিয়ে গেলাম। তো আমরা যদি একটু ছোট করে দেই এদেরকে, 6 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 6 18, 6 দিয়ে যদি ভাগ করি 6 2 12। তার মানে এই যে পুরুষ আর মহিলার যে অনুপাতটা বের হয়েছে 3:2, এইটা হচ্ছে মূলত আমার ইফিসিয়েন্সি, এইটা হচ্ছে আমার মূলত ইফিসিয়েন্সি, তাই না? এটা কি পুরুষ আর মহিলার ইফিসিয়েন্সি। তাহলে আপনি একটা জিনিস খেয়াল করেন, ঐকিক নিয়মের অঙ্কে 2টা পার্ট থাকে। তো প্রথম অংশে বলেই দিছে যে একটা কাজ 14 দিনে শেষ হয়ে যাবে, তো সেই কাজটা কে করবে? 12 জন পুরুষ অথবা 18 জন মহিলা। তার মানে আপনি যে কোনো একজনকে নিয়ে হিসাব করতে হবে আপনাকে, হয় আপনি পুরুষ ধরে হিসাব করবেন না হলে আপনি মহিলা ধরে হিসাব করবেন, যে কোনো একজনকে ধরে আপনাকে হিসাব করতে হবে। ঠিক আছে, কারণ কাজটা হয় পুরুষ করবে না হলে মহিলা করবে। তো আমরা যদি একটু পুরুষ ধরে কাজটা করি, যে পুরুষ কতজন পুরুষ কাজ করবে? 12 জন পুরুষ কাজ করবে। একজন পুরুষের ইফিসিয়েন্সি কত? এই যে 3। তাহলে এই যে 12 গুণন 3 কত দিনে করতে পারবে? ওই যে দেখেন প্রশ্নে বলা আছে 14 দিনে করতে পারবে, 14 দিনে করতে পারবে, তাই না? এখন এই ডান পাশে আমাকে লিখতে হবে যে আস্কিংটাকে আমাদের কাছে কি জিজ্ঞাসা করছে। ডান পাশে জিজ্ঞাসা করছে যে দেন ইন হাউ মেনি ডেজ উইল 8 মেন অ্যান্ড 16 ওমেন ডু দ্য সেম ওয়ার্ক। তাহলে কত দিনে 8 জন পুরুষ এবং 16 জন মহিলা ওই একই কাজটা করতে পারবে? ভাই, শীটের কথা বলতেছেন, আপনারা আমি বইয়ের পিডিএফ দিছি, আপনি গ্রুপের ফাইল সেকশনে যান, পুরা বইয়ের পিডিএফ পাবেন। ঠিক আছে, এইসব শীট টিট দিয়ে পড়াশোনা হয় না ভাই, কারণ আমরা কোর্সটা রান করছি বইয়ের উপরে, আর এই বইটার দাম হচ্ছে 50 টাকা থেকে 60 টাকা। ঠিক আছে, শীট দিলে আপনার প্রিন্টিং যে খরচ সেই টাকা দিয়ে আপনি 10টা বই কিনতে পারবেন। ঠিক আছে, তারপরেও যদি শীটের দরকার হয় পিডিএফ দেওয়া আছে, পিডিএফ ডাউনলোড মানে প্রিন্ট করে নিতে পারবেন।
দেই নাই, মেটেরিয়ালস দেই নাই, এই কথাটা বলতে পারবে না যে মেটেরিয়ালস দেন নাই। তো খেয়াল করেন দ্বিতীয় অংশে আমার দিনের সংখ্যাটা দেওয়া নাই, তার মানে ডিটা মিসিং আছে, দিনের সংখ্যা মিসিং। তাহলে এই যে দিনের সংখ্যা লিখলাম। কাজটা কে করবে ভাই? কাজটা কে করবে? এই যে বলা হচ্ছে যে 8 জন পুরুষ এবং 16 জন মহিলা। 8 জন পুরুষ এবং 16 জন মহিলা। আমি গতকালকের ক্লাসে বলছি যে এই যে এবং এবং এই এবং মানে হচ্ছে যোগ করা, এবং মানে হচ্ছে যোগ করা বা অ্যাড করা, ঠিক আছে? এবং মানে হচ্ছে যোগ করে দেওয়া। তাহলে এখানে যেহেতু এবং বলছে, তার মানে পুরুষ আর মহিলা একসাথে কাজ করবে, পুরুষ আর মহিলা এ পাশে একসাথে কাজ করবে। তাহলে এই যে 8 জন পুরুষ, তাহলে আমি লিখলাম এখানে 8 জন পুরুষ। ইফিসিয়েন্সি কত একজন পুরুষের? এই যে 3, অ্যান্ড দেওয়া আছে, তার মানে প্লাস হবে, দিলাম। এরপরে বলতেছে যে 16 জন মহিলা, তাহলে এই যে 16 জন মহিলা, একজন মহিলার ইফিসিয়েন্সি কত? 2, তাহলে 16 জনের কত হবে? এই যে 16 গুণন 2। এখন ক্যালকুলেশন করেন, 12 গুণন 3 গুণন 14 ইকুয়াল টু ডি গুণন 3 8 কত হয়ে যায়? 24। 16 দুগুণে কত? 32। 30 20 50, 54 আর 2 কত হয়? 56। তার মানে এখানে আমরা কত লিখতে পারি? 56 লিখতে পারি। এখন আপনি ক্যালকুলেশন করেন, 14 এই 56 ভিতর কতবার যাবে? 4 বার যাবে। 4 এই 12 ভিতরে কতবার যাবে? 3 বার যাবে। তাহলে এই যে দিনের সংখ্যা আমরা জানতাম না, সেটা এখন আমরা জানি যে এই 3 আর এই 3 গুণ করলে কত হয়ে যাবে? এই যে 9 হয়ে যাবে। তার মানে দিনের সংখ্যা কত? এই যে 9 দিন। এটাই উত্তর। বোঝা যাচ্ছে কিনা? যারা ক্লাসে আছেন তারা বুঝতে পারতেছেন কিনা? 2-4 জন বাদ, যারা কালকের ক্লাস করেন না তাদের হিসাব বাদ, তাদের সিলেবাস আলাদা। কালকে যারা ক্লাসে ছিলেন, যারা গাইডলাইন ক্লাস করছেন, তারা আজকের ক্লাস ধরতে পারতেছেন কিনা সেটা বলেন। ওকে, তার মানে আমি রাইট ট্র্যাকেই আছি, আমার কোনো সমস্যা নাই। ওকে ফাইন। তার মানে আমি রাইট ট্র্যাকে আছি। ওকে, আমার ক্লাসে হুট করে এসে আপনি কিছুই বুঝবেন না। আমি গতকালকের ক্লাসেই বলছি যে আমার প্রতিটা ক্লাস আপনাকে করতে হবে। আপনি যে কোনো একটা ক্লাস ফাঁকি মারবেন, পরের ক্লাসে এসে আপনি কট খেয়ে যাবেন। সহজ হিসাব, ঠিক আছে? 10 নম্বরে চলে যান। 10, উদাহরণ 10। এইটা হচ্ছে একটা, কি বলবো, যে আমাদের বইয়ে, আগারওয়ালের বইয়ে এর উত্তরটা দেওয়া আছে 80, এবং আমাদের দেশে যারা অনেক বইয়ে এই ম্যাথটা আছে সেখানেও কিছু জায়গায় 80 উত্তর দেওয়া আছে, কিছু জায়গায় 100 উত্তর দেওয়া আছে। এখন বিষয়টা হচ্ছে এই ম্যাথটা নিয়ে ইন্ডিয়াতেও অনেক কথা হয়েছে, বা ইন্ডিয়াতেও অনেক বিষয় এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে যে এই ম্যাথের উত্তর কোনটা। উদাহরণ 10, উদাহরণ 10-এর উত্তর কোনটা হবে? 80 হবে না 100 হবে? ঠিক আছে? সো ইন্ডিয়াতে সবাই এক বাক্যে স্বীকার করে যে এইটার উত্তর হচ্ছে 100। ঠিক আছে, উদাহরণ 10-এর উত্তর হচ্ছে 100। এখন 80 ধরে যেই লজিকে উত্তর বেরোয়েছে ওইটাকেও আমরা ভুল বলতে পারি না, আবার যেই লজিক ধরে 100 হয় সেটাকেও আমরা ভুল বলতে পারি না। ঠিক আছে, এখন ম্যাক্সিমাম শিক্ষকের মতে, ইন্ডিয়াতে যারা পড়ায়, এই আগারওয়াল বইও যারা পড়ায়, তাদের মতে উত্তরটা হচ্ছে 100 হবে। ঠিক আছে, সো পরীক্ষায় আসলে আমি বলবো যে উত্তর 80 না দাগা অবশ্যই অবশ্যই 100 দাগায় দিয়ে আসবেন। ঠিক আছে, আগারওয়ালের বইয়ে যে ভুল নাই তা না, আগারওয়ালের বইয়েও মানে ভুল বলাটা ইয়ে হয়ে যাবে, কিছু অসঙ্গতি আছে আগারওয়ালের বইটাতে। সো 10-এর উত্তর পরীক্ষায় যদি আসে 100 দাগাবেন, কারণ ইন্ডিয়াতে ম্যাক্সিমাম ওয়েবসাইট এবং যারা পড়ান ওই শিক্ষকদের মতে এটার উত্তর 100। ইভেন আমি নিজেও অনেক শিক্ষকের সাথে পার্সোনালি আমি এই ম্যাথটা নিয়ে কথা বলছি, তাদের সবার মানে মতটা হচ্ছে 100-র দিকে, 80-র দিকে না। এই জন্য বললাম।
এখানে দেখেন, এখানে বলা হচ্ছে যে রকি ক্যান ওয়াক এ সার্টেইন ডিস্টেন্স ইন 40 days। রকি একটা নির্দিষ্ট দূরত্ব 40 দিনে অতিক্রম করবে। হোয়েন হি রেস্টস 9 hours আ ডে, এবং সে দিনে 9 ঘন্টা করে বিশ্রাম নেবে। হাউ লং উইল হি টেক টু ওয়াক দ্য টুয়াইস ডিস্টেন্স টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যান্ড রেস্ট টুয়াইস অ্যাজ লং ইচ ডে। বলতেছে যে তাহলে সে আগের দূরত্বের চেয়ে দ্বিগুণ দূরত্ব দ্বিগুণ গতিতে কত দিনে অতিক্রম করবে যদি সে এখন আগের চেয়ে এখন দ্বিগুণ বিশ্রাম নেয়, দ্বিগুণ সময় বিশ্রাম নেয়। এখানে দুইটা সিচুয়েশন, আমি আপনাকে সিচুয়েশনগুলো দেখাই। একটা হচ্ছে আগের সিচুয়েশন, আরেকটা হচ্ছে পরের সিচুয়েশন। ঠিক আছে, দেখেন আগের সিচুয়েশনে বলতেছে যে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে, একটা নির্দিষ্ট দূরত্ব, অর্থাৎ ডিস্টেন্সটা কত আমি জানি না, আমি ধরে নিচ্ছি যে ডিস্টেন্সটা হচ্ছে 1। তারপরে বলতেছে যে সে 40 দিনে অতিক্রম করবে, মানে সময়টা দেওয়া আছে হচ্ছে আপনার 40 দিন লাগবে। ওকে, আর রেস্ট নিবে কত? 9 ঘন্টা সময় রেস্ট নিবে দিনে। তাহলে একদিন মানে কত ঘন্টা ভাই? একদিন মানে তো 24 ঘন্টা, তাই না? 24 ঘন্টা হয় একদিনে। তাহলে 24 ঘন্টার মধ্যে 9 ঘন্টা রেস্ট করবে, আর বাদ বাকি 15 ঘন্টা সে দৌড়াবে বা হাঁটবে, যেটাই করবে। ঠিক আছে, তার মানে সে দৌড়াবে বা ধরেন যে তার হাঁটার যেই সময়টা সেটা হচ্ছে কত? এই যে 15 ঘন্টা। এটা যদিও লেখার দরকার নাই, তারপরে আমি লিখে দিলাম। এবং এখানে তার গতির যে বিষয়টা আছে, এখানে সে যত গতিতে হাঁটে তার চেয়ে দ্বিগুণ গতিতে হাঁটবে হচ্ছে পরবর্তী সময়। তো আমি তো জানি না যে এ প্রথমে কত গতিতে হাঁটে, তো আমি ধরে নিচ্ছি যে তার গতি কত। ধরে নেন যে 1 হচ্ছে তার গতি। এখন খেয়াল করেন পরবর্তীতে কি হচ্ছে, মানে প্রশ্নের পরের অংশে কি বলতেছে, যে প্রশ্নের পরের অংশে ডিস্টেন্সের কথা বলা আছে, যে প্রথম যা ডিস্টেন্স হবে দ্বিতীয় ক্ষেত্রে ডিস্টেন্স হবে দ্বিগুণ। তাহলে প্রথম ক্ষেত্রে যদি 1 দৌড়ায়, মানে 1 কিলোমিটার দৌড়ায়, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কত দৌড়াবে? 1-এর দ্বিগুণ, অর্থাৎ 2। তারপরে দেখেন এই এই দিনের সময়টা আমাদের বের করতে হবে। তো আমি ধরে নিচ্ছি দিনের সময় হচ্ছে x। আর এই যে বিশ্রামের বিষয়টা, আগে সে 9 ঘন্টা বিশ্রাম নিত, এখন সে বিশ্রাম নিবে কত? দ্বিগুণ সময়। কার দ্বিগুণ? আগে জানি তো তার দ্বিগুণ। তার মানে আগে যদি 9 ঘন্টা বিশ্রাম নেয়, এখন কয় ঘন্টা বিশ্রাম নিবে? 9-এর দ্বিগুণ। 9-এর দ্বিগুণ কত? 18 ঘন্টা। তার মানে এখন বিশ্রাম নিবে কত? এই যে 18 ঘন্টা। ঠিক আছে, 18 ঘন্টা। তাহলে সে দৌড়াবে কত বা হাঁটবে কত ঘন্টা? 24 ঘন্টার মধ্যে একটা মানুষ যদি 18 ঘন্টা যদি বিশ্রামই নেয়, তার মানে 6 ঘন্টা সে হাঁটবে বা দৌড়াবে। তার মানে তার হাঁটার সময় বা দৌড়ানোর সময় হচ্ছে আপনার 6 ঘন্টা। এখন আসেন স্পিড, তার হাঁটার গতিবেগটা কত হবে? ওই যে প্রশ্নে বলে দিছে যে আগে যত গতিতে হাঁটতো এখন তার গতি হবে দ্বিগুণ। এই যে বলছে যে টুয়াইস অ্যাজ ফাস্ট, অর্থাৎ আগে যে গতিতে হাঁটতো এখন তার গতি হবে দ্বিগুণ। তাহলে আগে তার গতি ছিল 1, এখন তার গতি হবে দ্বিগুণ। তাহলে 1-এর দ্বিগুণ কত? এই যে 2 হবে। এই তো বিষয় নাকি? প্রশ্নে তো এই কথাগুলাই বলছে, এবং আমাকে এই যে দ্বিতীয় অংশের এই এক্স এর মানটাই বের করা লাগবে, যে কতদিন তাইলে সময় লাগবে। ঠিক আছে, এইটা বের করা লাগবে, তাই না? তাহলে খেয়াল করেন ভাই, প্রথম অংশে যা যা আছে আমি তা লিখি। এখানে এইসব ডিস্টেন্স যে বিষয়গুলা দেখেন, প্রথমে আমরা দিনের ইয়েটা ধরি, যে দিন কত আছে? 40 দিন প্রথম অংশে। এই যে আমি 40 দিন লিখলাম। ঠিক আছে, এরপরে হচ্ছে সে দৌড়াবে কত ঘন্টা? 9 ঘন্টা বিশ্রাম নিলে 15 ঘন্টা দৌড়াবে না? 15 ঘন্টা দৌড়াবে। তাহলে দৌড়াচ্ছে হচ্ছে এই যে 15 ঘন্টা, এই যে 15 ঘন্টা দৌড়াইলো। ঠিক আছে, আপনি যদি চিন্তা করেন যে তার ইয়েটা কত, মানে গতিবেগটা কত, স্পিডটা কত। ঠিক আছে, আবার আপনি যদি আমরা দ্বিতীয় অংশে চলে যাই, আস্তে আস্তে পার্ট বাই পার্ট দেখাচ্ছি। দ্বিতীয় অংশে খেয়াল করেন, দ্বিতীয় অংশে দিন কত জানি না,
তো দ্বিতীয় অংশে ধরে নিচ্ছি যে যেহেতু জানি না তার মানে এক্স, তাহলে এই যে এক্স দিন ধরে নিলাম। দ্বিতীয় অংশের আপনার হাঁটার সময়টা কত, এই যে বলছে যে 18 ঘন্টা রেস্ট নেয়, তার মানে হচ্ছে 6 ঘন্টা হাঁটে, তাহলে এই যে 6x লিখলাম, তাই না? তাহলে একটু খেয়াল করে দেখেন আমাদের বিষয়গুলো কি ছিল, যে মানুষের সংখ্যা থাকবে, মানুষের ইফিসিয়েন্সি থাকবে, তারপরে হচ্ছে দিনের সংখ্যা থাকবে, তারপরে ঘন্টা থাকবে। তো আমরা দেখেন এখানে দিন লিখছি, আমরা এখানে ঘন্টা লিখছি, আমরা এখানে মানুষের সংখ্যা এখানে লেখার দরকার নাই, মানুষের সংখ্যা লেখার দরকার নাই, কারণ এই প্রথম অংশেও রকি দৌড়াচ্ছে, দ্বিতীয় অংশে ওই রকি দৌড়াচ্ছে, তার মানে মানুষের সংখ্যা লেখার দরকার নাই। এখন আসেন ইফিসিয়েন্সি, ইফিসিয়েন্সি লেখার দরকার আছে, কারণ ইফিসিয়েন্সি এখানে কোনটা, এই যে তার দৌড়ের গতি, যে প্রথম অংশে সে এক গতিতে দৌড়ায়, তাহলে দ্বিতীয় অংশে সে দ্বিগুণ গতিতে দৌড়াবে, তার মানে ইফিসিয়েন্সি লেখার দরকার আছে। তাহলে আপনি ইফিসিয়েন্সিটা এখানে লিখে দেন যে 1, ঠিক আছে? আর এই পাশে ইফিসিয়েন্সিটা কত, এই যে 2 লিখে দেন। এখন আসেন সে যে দৌড়ায় ডিস্টেন্স, এটা আসলে না লিখলেও হয়, কারণ সে আপনার 15 ঘন্টা দৌড়াচ্ছে 40 দিন ধরে, এটাই হচ্ছে তার মানে পথের দূরত্ব, ওটা লিখলে হয়। তারপর আমি বোঝানোর জন্য লিখে দিচ্ছি যে এর নিচে একটা কি ছিল, ওয়ার্ক ছিল, কাজ ছিল। তো কাজটা কি এখানে, যে একটা সে ডিস্টেন্স অতিক্রম করবে, একটা দূরত্ব অতিক্রম করবে। তো প্রথম অংশের দূরত্বটা কত, এই যে দেখেন লেখা আছে 1 দূরত্ব, তার মানে এই যে প্রথম অংশের দূরত্ব হচ্ছে 1। দ্বিতীয় অংশে আসেন, দ্বিতীয় অংশে আপনার দূরত্বটা কত, এই যে দেখেন লেখা আছে 2 দূরত্ব, এই যে আমি লিখে দিলাম 2। এখন আপনি ক্যালকুলেশন করেন ভাই, এই 1 আর এই 1 কেটে দিলেন, ভালো, এই 2 আর এই 2 কেটে দিলেন, ভালো, 3 এইটার ভিতরে 5 বার, 3 এইটার ভিতরে 2 বার, 2 এই 40-এর ভিতরে যাবে 20 বার, 5 আর 20 গুণ দিলে কত হয়ে যাবে, 100 হয়ে যাবে। তাহলে এই এক্স এর মান কত, 100 চলে আসলো না, 100 চলে আসলো। তো এখানে তো আমরা এই এক্স এর মানটাই খোঁজার চেষ্টা করতেছিলাম, যে যদি সে দিনে 18 ঘন্টা বিশ্রাম নেয়, তাহলে ওই পথটুকুর দ্বিগুণ দূরত্ব অতিক্রম করতে তার কত দিন সময় লাগবে। তো এই যে দিন ধরে নিছিলাম এক্স, এই এক্স এর ভ্যালু আমাদের বের হয়ে গেছে কত, 100 দিন বের হয়ে গেছে। বোঝা গেছে কি ভাই বিষয়টা? এখানে এত কিছু লেখার দরকার পড়ে না, জাস্ট ভালোভাবে বোঝার জন্য আমি এই বিষয়গুলো লিখে লিখে দেখাইলাম আপনাকে। উত্তর হচ্ছে এখানে 100 দিন সময় লাগবে। বারোতে চলে যান, উদাহরণ 12। দেখেন 12 নম্বরে কি বলতেছে, যে এ কন্ট্রাক্ট ইজ টু বি কমপ্লিটেড ইন 50 days অ্যান্ড 105 men ওয়ার সেট টু ওয়ার্ক, ইচ ওয়ার্কিং 8 hours a day। বলতেছে যে আপনি একটা কাজ করার জন্য একটা চুক্তি করছেন, যেখানে 105 জন মানুষ দৈনিক 8 ঘন্টা করে 50 দিন কাজ করবে। আফটার 25 days, 25 দিন পরে, 2/5 অফ দ্য ওয়ার্ক ইজ ফিনিশড, 25 দিন পরে দেখা গেল যে 2/5 কাজ শেষ হয়ে গেছে। হাউ মেনি অ্যাডিশনাল মেন বি এমপ্লয়েড সো দ্যাট দ্য ওয়ার্ক মে বি কমপ্লিটেড অন টাইম। আপনি এখন অতিরিক্ত কতজন মানুষ নিয়োগ করবেন যাতে করে কাজটা যথাসময়ে শেষ হয়ে যায়। ইচ ম্যান নাও ওয়ার্কিং 9 hours এ ডে। এখন প্রতিটা মানুষ দৈনিক 9 ঘন্টা করে কাজ করবে। এখানে একটা বিষয় বোঝার, সেটা হচ্ছে ফ্র্যাকশনটা, এই যে 2/5 অংশ, এটা মানে কি, এটা মানে কি, এই যে বলেনি যে 25 দিন পরে 2/5 কাজ শেষ হয়ে গেছে,
তার মানে কি, এই 2/5 আমরা এক একজন এক এক ভাবে বলি না, আমরা অনেক সময় এটাকে বলি যে 5 ভাগের মধ্যে 2 ভাগ, বা 5 অংশের ভিতরে 2 অংশ কাজ শেষ হয়ে গেছে, অনেকে অনেক ভাবে বলি। তার মানে কি, এই যে 25 দিনে 5 ভাগের 2 ভাগ কাজ শেষ করছেন, তার মানে এই 5 ভাগই হচ্ছে আপনার টোটাল কাজ, এই 5টাই হচ্ছে টোটাল কাজ, আর এইটা হচ্ছে আপনার 25 দিনের কাজের পরিমাণ। এই 5টা হচ্ছে আপনার পুরো কাজ, আর আপনি 25 দিনে 5 কাজের ভিতরে 2 অংশ কাজ আপনি কি করছেন, কমপ্লিট করছেন। তাহলে খেয়াল করেন, এই যে প্রশ্নের প্রথমে আপনাকে বলছে, প্রথম অংশে যে আপনাকে বলল যে 105 জন মানুষ আপনি নিয়োগ দিছেন, 105, তাহলে প্রথম অংশে মানুষের সংখ্যা কত, 105 জন। ঠিক আছে, এরা কতদিন কাজ করবে, টোটাল কাজ হচ্ছে 50 দিনের, তার ভিতরে 25 দিনে আপনার কি হবে, 2/5 কাজ কমপ্লিট হবে। তার মানে এই 150 জন মানুষ, এই যে 105 জন মানুষ প্রাথমিক অবস্থায় 25 দিন কাজ করবে। ওকে, করলো। কয় ঘন্টা করে কাজ করে দিনে, কয় ঘন্টা করে কাজ করে, এই যে বলছে যে দৈনিক 8 ঘন্টা করে কাজ করে, তাহলে এই যে দৈনিক 8 ঘন্টা করে কাজ করলো। 105 জন মানুষ দৈনিক 8 ঘন্টা করে 25 দিনে কত কাজ কমপ্লিট করবে, এই যে 5 ভাগের 2 ভাগ, তার মানে কি, এই যে 2 অংশ কাজ কমপ্লিট করবে প্রথম অংশে। এখন খেয়াল করেন, প্রশ্নে জিজ্ঞাসা করছে যে এই 105 জনের সাথে আরো কতজন মানুষ নিয়োগ করতে হবে, তাহলে এই 105 জন তো করবেই, এর সাথে আরো কতজন নিয়োগ করবে সেটা কি জানি না। তো ধরে নিচ্ছি যে এক্স জন মানুষ আরো আমি নিয়োগ করব। এই 105 জনের সাথে আরো একজন নিয়োগ করলে বলতেছে যে কাজটা যথা সময়ে শেষ হবে। যথা সময় মানে কি, এই যে 50 দিনেই শেষ হবে। যথা সময় মানে হচ্ছে কাজটা 50 দিনে শেষ হবে, তো 50 দিনের ভিতরে তো আমি 25 দিন কাজ করছি, তো যথা সময় যদি শেষ করতে চাই তার মানে আরো 25 দিন আমাকে কাজ করতে হবে। তো বলতেছে যে এরা কত ঘন্টা করে কাজ করবে দৈনিক, ওই যে দেখেন প্রশ্নের শেষে বলা আছে যে এখন তারা দৈনিক 9 ঘন্টা করে কাজ করবে। তার মানে দৈনিক কাজের সময় কত, 9 ঘন্টা। কত অংশ কাজ কমপ্লিট করবে, পুরো কাজ 5-5-এর ভিতরে 2 করছি, তার মানে এখনো 3 কাজ বাকি আছে, তার মানে এরা এই যে 3 অংশ কাজ করবে। কাটাকাটি করলে রেজাল্ট বের হয়ে আসবে। খেয়াল করে দেখেন, আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে কি অবস্থা হবে, এই 25-এর সাথে এই 25-কে আমরা কেটে দিতে পারি, এই 3-এর সাথে এই 9-কে 3 বার যাবে, 2 এখানে কতবার যাবে, 4 বার যাবে, 3 এই 105-এর ভিতরে কতবার যাবে, 35 বার যাবে, 4 35-এ কত হয়, আপনি বলবেন যে 140 হয়। তাহলে 140 সমান সমান কত, 105 প্লাস এক্স। তাহলে এই যে 140 বিয়োগ হচ্ছে 105 ইজ ইকুয়াল টু এক্স, অর্থাৎ এক্স ইকুয়াল টু কত, 140 থেকে 105 বাদ দিলে এই যে 35। তার মানে এই যে আমাকে জিজ্ঞাসা করছে যে অতিরিক্ত আরো কতজন নিয়োগ করা লাগবে, আমি ধরে নিছিলাম যে অতিরিক্ত আরো এক্স জন মানুষ নিয়োগ করতে হবে, এই এক্স এর ভ্যালুটাই হচ্ছে আমার কত, 35। এই 35ই উত্তর হবে। ওইটার দিকে তো আপনার যাওয়া লাগতেছে না, ওই প্রপোর্শনের ওই কনসেপ্টের দিকে গেলে জিনিসটা আরো জটিল হবে। ঠিক আছে, প্রপোর্শনের ওই দিকে গেলে জিনিসটা আরো জটিল হবে, আপনি সাজাইতে পারবেন না, তাহলে আপনার যে ঝামেলা সেই ঝামেলাই থাকবে, যে আপনি গুণ করবেন না ভাগ করবেন না কি করবেন আপনি নিজেই বুঝতে পারবেন না। ঠিক আছে, আর এখানে আপনাকে একটা বারের জন্য কিন্তু চিন্তা করতে হচ্ছে না যে আমি গুণ করব না ভাগ করব। শুধু একটা বিষয় মাথায় রাখতে হবে যে কাজের অংশ ছাড়া বাদ বাকি যা থাকবে ওপরে গুণ করে দিব। ঠিক আছে, শুধু এই একটা বিষয় মাথায় রাখেন, তাহলে পুরো জিনিসই ক্লিয়ার। প্রিলি রিটেন সব জায়গায় সেম জিনিসই কাজ করব আমরা। বইয়ে যেগুলো দেওয়া আছে ওইগুলো তো আরো জটিল, তাহলে ওই আপনার যোগ বিয়োগ মানে গুণ ভাগের যে প্রবলেমটা, ওটা প্রবলেমই থেকে যাবে। সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এইটা। ঠিক আছে, 13 নম্বরে আসেন, উদাহরণ 13।
এইটার চেয়ে সহজ কোনো জিনিস পৃথিবীতে এখন আবিষ্কার হয় না, সহজ হিসাব, ঠিক আছে। এবং এগুলো হচ্ছে ওয়ান টাইম চ্যাপ্টার, যে একবার করব, জীবনে একবার করব, একবার বুঝবো, তারপরে সেকেন্ড টাইমে অধ্যায়গুলো ধরবো না। আমার অনেক স্টুডেন্ট আছে অ্যারিথমেটিকের বেশ কিছু অধ্যায় ওরা জীবনেও ধরে না, ওই একবার করছে, ওই 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 সময়ই শেষ, ঠিক আছে। তার মধ্যে ইউনিটারি মেথড, টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ অ্যান্ড সিস্টেম একবার করছে, একবার বুঝছে, কাহিনী শেষ। কারণ বাংলাদেশে যতগুলো ম্যাথই দিবে এখন এগুলাই দিবে, আর এগুলা বারবার করার দরকার নাই। একবার বুঝতে পারলে সবগুলাই পারবেন আপনি। দেখেন এইটা বোধহয় আসছিল বাংলাদেশে, এই উদাহরণ 13টা, তাও বাংলাদেশ ব্যাংকের এডিতে, বোধহয় এডিতে কি অফিসারে মনে হয় আসছিল। এখানে বলা হচ্ছে যে ইফ 9 ইঞ্জিনস কনজিউম 24 মেট্রিক টনস অফ কয়েল when each is working 8 hours a day, how much coil will be required for 8 engines, each running 13 hours a day? It being given that 3 engines of former type consume as much as 4 engine of later type. দেখেন এখানে এই ইঞ্জিনগুলোর যেই ইফিসিয়েন্সি সেটা সম্বন্ধে আপনাকে একটা ক্লু দিয়ে রাখছে, ঠিক আছে। প্রশ্নে বলা হচ্ছে যে 9টা ইঞ্জিন যদি 24 মেট্রিক টন কয়লা কনজিউম করতে পারে, when each is working 8 hours a day, এবং প্রত্যেকটা ইঞ্জিন দৈনিক 8 ঘন্টা করে কাজ করবে, how much coil will be required for 8 engines, তাহলে 8 ইঞ্জিনের জন্য কতখানি বা কতটুকু কয়লার প্রয়োজন হবে যদি প্রতিটা ইঞ্জিন দিনে 13 ঘন্টা করে চলে। ইট বিং গিভেন দ্যাট, দেওয়া আছে যে 3 ইঞ্জিনস অফ ফরমার টাইপ কনজিউম অ্যাজ মাচ অ্যাজ 4 ইঞ্জিন অফ লেটার টাইপ। বলতেছে যে প্রথম যে ইঞ্জিনগুলোর কথা বলা আছে, ঠিক আছে, তারা তাদের যে ইফিসিয়েন্সি, ফরমার মানে হচ্ছে প্রথমের আর লেটার মানে হচ্ছে পরবর্তীতে, তো বলতেছে যে 3 ফরমার, সংক্ষেপে লিখি, এফ মানে ধরে নেন ফরমার, 3 ফরমার ইকুয়াল টু 4 লেটার। এখানে বলা হচ্ছে যে প্রথমের 3টা ইঞ্জিন যতটুকু কয়লা কনজিউম করতে পারে, পরের 4টা ইঞ্জিন ঠিক ততটুকু কয়লাই কনজিউম করতে পারবে। তার মানে কি, প্রথম অংশের 3টা ইঞ্জিনের কনজিউমের যে ক্ষমতা আর পরের অংশের 4টা ইঞ্জিনের যে কনজিউম যে ক্যাপাসিটি, এই দুইটা কি সেম। তাহলে আমি বলতে পারি যে প্রথম অংশের 3টা ইঞ্জিন সমান সমান পরের অংশের 4টা ইঞ্জিনের সমান। তাহলে এখান থেকে আমরা এই প্রথমের ইঞ্জিনগুলোর ইফিসিয়েন্সি কত এবং পরের ইঞ্জিনগুলোর ইফিসিয়েন্সি কত, এটা আমি বের করতে পারবো। তো এখান থেকে খুব ইজিলি বের করা যাবে যে আমরা যদি এইগুলাকে একটু অনুপাতে সাজাই, এফ অনুপাত এল ইকুয়াল টু কত হবে, 4:3। তার মানে প্রথম যে ইঞ্জিন তাদের প্রত্যেকটার ইফিসিয়েন্সি হচ্ছে 4 করে, আর পরের যে ইঞ্জিন তাদের প্রত্যেকটার ইফিসিয়েন্সি হচ্ছে 3 করে। তো প্রথমে কয়টা ইঞ্জিনের কথা বলছে প্রশ্নে, ওই যে বলতেছে যে 9 ইঞ্জিনস, তার মানে হচ্ছে 9টা ইঞ্জিন। আমি বলছিলাম যে প্রশ্নে যে কাজ করার ভূমিকা থাকবে ওই হচ্ছে এম বা ওই হচ্ছে মানুষ, ঠিক আছে। তাহলে এখানে ইঞ্জিন কয়টা, প্রথম অংশে 9টা, প্রত্যেকটা ইঞ্জিনের কার্যক্ষমতা বা ইফিসিয়েন্সি কত, 4 করে, তার মানে হচ্ছে 9 গুণন 4। এরা কি করে, 8 ঘন্টা করে চলবে দিনে, 8 ঘন্টা করে চলবে। কত মেট্রিক টন কয়লা কনজিউম করতে পারে, ওই যে বলে দিছে যে 24 মেট্রিক টন কয়লা কনজিউম করতে পারে। আর দ্বিতীয় অংশে দেখেন, দ্বিতীয় অংশে ইঞ্জিনের সংখ্যা কয়টা, 8টা। তাহলে দ্বিতীয় অংশে ইঞ্জিনের সংখ্যা হচ্ছে 8টা, প্রত্যেকটা ইঞ্জিনের ইফিসিয়েন্সি কত, এই যে 3 করে, তাহলে 3। দৈনিক কয় ঘন্টা কাজ করে, 13 ঘন্টা কাজ করে, এই যে 13। কত মেট্রিক টন কয়লা কনজিউম করতে পারবে এইটা আমরা জানি না, আমরা ধরে নিচ্ছি যে এক্স মেট্রিক টন কয়লা কনজিউম করতে পারে এরা। ক্যালকুলেশন করেন, 8 আর 8 কেটে দেন, ঠিক আছে। তারপরে দেখেন 4 এটার ভিতরে 6 বার যাবে, 3 এটার ভিতরে 3 বার, 3 এটার ভিতরে 2 বার, 3 আর 3 কেটে দেন, এই 13 আর এই 2 আড়াআড়ি গুণ হয়ে কত হয়ে যাবে, আপনি বলবেন যে 26 হয়ে যাবে। এক্স এই পাশে চলে আসবে, তাহলে এক্স এর মান কত হয়ে যাবে, 26 হবে। তো প্রশ্নে তো এটাই চাচ্ছিল যে দ্বিতীয় অংশে যে 8টা ইঞ্জিন আছে, এই 8টা ইঞ্জিন দৈনিক 13 ঘন্টা করে যদি চলে তাহলে কত মেট্রিক টন কয়লা কনজিউম করতে পারবে। আমরা জানতাম না, তাই ধরে নিছিলাম এক্স, এই এক্স এর ভ্যালু এখানে কত বের হয়ে গেছে, 26 বের হয়ে গেছে, এই 26ই উত্তর।
পরেরটাতেই যান, 14 নম্বর। এটাও বাংলাদেশের পরীক্ষায় আসছিল, 14, উদাহরণ 14। না বুঝলে বললেন যে ভাই বুঝি নাই। দেখেন 14তে কি বলতেছে, যে এ গ্যারিসন অফ 3300 men হ্যাড প্রভিশন ফর 32 days। বলতেছে যে 3300 জন মানুষের 32 দিনের খাবার আছে, হোয়েন গিভেন অ্যাট দ্য রেট অফ 850 গ্রাম পার হেড, এবং প্রতিটা মানুষ 750 গ্রাম করে খাইতে পারবে, এই পরিমাণ খাবার আছে। বলা হচ্ছে যে অ্যাট দ্য এন্ড অফ 7 days, 7 দিন পরে, এ রিইনফোর্সমেন্ট অ্যারাইভস অ্যান্ড ইট ওয়াজ ফাউন্ড দ্যাট দ্য প্রভিশন উইল লাস্ট 17 days মোর। বলতেছে যে 7 দিন পরে আরো নতুন কিছু মানুষজন আসছে, যার ফলে খাবারটা মাত্র 17 দিন যাবে। হোয়েন গিভেন অ্যাট দ্য রেট অফ 825 গ্রামস পার হেড। বলতেছে যে এখন মানুষজন কত গ্রাম করে খাবার খাবে? 825 গ্রাম করে খাবে। আগে 850 করে খাবার পাইতো, এখন লোকজন বেশি আসার কারণে খাবারের পরিমাণটা কমে কত হয়ে গেছে? 825 গ্রাম করে খাবে। জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ দ্য স্ট্রেংথ অফ দ্য রিইনফোর্সমেন্ট, অর্থাৎ তাহলে নতুন করে কতজন মানুষ আসলো? নতুন করে কতজন মানুষ আসলো? খেয়াল করে দেখেন ভাই, এখানে বলতেছে যে 3300 জন মানুষের 32 দিনের খাবার আছে, এবং এই 3300 জন মানুষের প্রত্যেকটা মানুষ 850 গ্রাম করে খাবার খাইতে পারবে, বা 850 গ্রাম করে খাবার খাবে, এরকম 32 দিনের খাবার আছে। ঠিক আছে, তো কিছুদিন পরে, মানে 7 দিন পরে, এই 3300 জনের সাথে আরো কিছু মানুষ এসে যুক্ত হয়েছে। যুক্ত হওয়ার ফলে খাবারটা 17 দিন যাবে। তো জিজ্ঞাসা করছে যে এই যে মানুষগুলো আসলো, কতজন মানুষ আসলো, কতজন মানুষ এসে এই 3300 সাথে অ্যাড হইলো, এইটা একটু বের করে দেখান। আপনি নর্মালি চিন্তা করেন না ভাই, নর্মালি চিন্তা করেন যে এখানে 3300 জন মানুষ 32 দিনের খাবার ছিল, অর্থাৎ যদি এখানে কোনো আর নতুন করে যদি কোনো মানুষ না আসতো, ধরেন যে 3300 জন আছে, 3300 জনে থাকবে, তাহলে খাবারটা আরামসে তারা 32 দিন পর্যন্ত খাইতে পারতো। খাবারটা কি করতে পারতো? 32 দিন পর্যন্ত খাইতে পারতো। কিন্তু 7 দিন পরে, এই 32-এর ভিতরে বলতেছে যে 7 দিন পরে এখানে আরো কিছু মানুষ এসে এই 3300 সাথে অ্যাড হয়ে গেছে 7 দিন পরে। তো খেয়াল করেন, তার মানে কি, এই যে 3300 জন মানুষ, এই যে 3300 জন মানুষ, এই 3300 জন মানুষ আগে 7 দিন খাবারটা খাইছে। 3300 জন মানুষ আগে 7 দিন খাবারটা খাইছে, খাওয়ার পরে তো এই এক্স সংখ্যক মানুষ এসে এদের সাথে যোগ দিছে, তাই না? 3300 জন মানুষ আগে 7 দিন খাবার খাইছে, খাবার পরে 7 দিন পরে দেখা গেল যে এই 3300 সাথে এক্স জন মানুষ এসে অ্যাড দিছে। তাহলে খেয়াল করেন, 3300 জন মানুষ 7 দিন যদি খাবার খেয়ে থাকে, তাহলে আরো কতদিন খাবার খাইতে পারতো? আপনি বলবেন যে টোটাল খাবার ছিল 32 দিনের, তার ভিতরে 7 দিন খাইছে, তার মানে আরো 25 দিন তারা চাইলে খাবারটা খাইতে পারতো। তার মানে 3300 জন মানুষ চাইলেই আরো 25 দিন কি করতে পারতো? খাবারটা তারা খাইতে পারতো। এখন বলতেছে যে এই 3300-র সাথে যে আরো এক্স সংখ্যক মানুষ এসে যুক্ত হইল, এই এক্স সংখ্যক মানুষ যুক্ত হওয়ার কারণে এই যেই খাবারটা 3300 জনের আরো 25 দিন যাইতো, কথা বুঝেন, 3300 জন মানুষের যেই খাবারটা আরো 25 দিন যাইতো, এই এক্স সংখ্যক মানুষ আসার কারণে এই খাবারটার 25 দিন যাবে না, এই খাবারটা কতদিন যাবে? 17 দিন যাবে, যেটা প্রশ্ন বলে দিছে যে যেই খাবারটা 3300 জন মানুষের আরো 25 দিন যাইতো, এই এক্স জন আসার ফলে খাবারটা মাত্র কয়দিন যাবে? আর 17 দিন যাবে। তো জিজ্ঞাসা করছে যে এই যে এক্স সংখ্যক মানুষ আসলো, এই এক্স সংখ্যক মানুষের ভ্যালুটা কত, কতজন আসছে, এইটা একটু বলেন। তাহলে এইটা তো আমরা খুব ইজিলি বের করতে পারি, তাই না? যে ভাই চাইলেই কি করতে পারতো, এই 3300 জন মানুষ খাবারটা আরো 25 দিন খাইতে পারতো। যেহেতু 32 দিনের খাবার, তার ভিতরে 7 দিন খাইছে, তার মানে চাইলেই 3300 জন মানুষ 25 দিন খাইতে পারতো। এই যে 25, একজন মানুষ কত গ্রাম করে খাবে, মানে খাবারের কি পরিমাণটা আছে, অর্থাৎ তাদের রেট, যেটা খাবার রেট কত? 850 গ্রাম। এখন বলতেছে যে ভাই এই 3300-র সাথে আরো এক্স জন মানুষ এসে আমার যুক্ত হইল, যুক্ত হওয়ার কারণে খাবারটা তো আর 25 দিন যাবে না,
কারণ মানুষের সংখ্যা যেহেতু বেশি, তার মানে খাবার কম দিন যাবে। তো কম কত দিন? বলতেছে যে খাবারটা 17 দিন যাবে। তার মানে দ্বিতীয় অংশে দিনের সংখ্যা কত? 17 দিন। বলতেছে যে এই যে মানুষজন আসার ফলে খাবারের রেটটা কমে গেছে, অর্থাৎ আগে 850 গ্রাম খাইতো, এখন তারা 825 গ্রাম করে খাবে। তাহলে এই যে রেটটা, খাবারের রেটটা কত? 825। ক্যালকুলেশন করলে রেজাল্ট বের হয়ে আসবে। ঠিক আছে, খেয়াল করে দেখেন, 17 5 17 85, তার মানে হচ্ছে এখানে 50 বার। ঠিক আছে, 25 আর 825, 25 এটার ভিতরে কতবার যাবে? 3 বার যাবে। 3 25 75, হাতে থাকে 7 আর 5 75, তার মানে আবার 3 25 75। এই 33, এই 3300 ভিতরে কতবার যাবে? 100 বার যাবে। 50 আর 100 গুণ করলে কত হয়ে যাবে? এই যে 5000 হয়ে যাবে। তাহলে এই পাশে থাকলো কত? এই যে 3300 প্লাস এক্স থাকলো। আমার বের করা লাগবে এক্স এর ভ্যালু। এই 5000 থেকে 3300 কে যদি আমি বাদ দেই, তাহলে আমার উত্তর কত আসবে? এই যে 1700 আসবে। অর্থাৎ 1700 জন মানুষ এই 3300 সাথে অ্যাড হয়েছিল। ঠিক আছে, 1700। এখন আমরা মূল প্রশ্নগুলোতে ঢুকে যাব। ঠিক আছে, 1 নম্বরে চলে যাবেন। 1 নাম্বার, দেখেন এই প্রশ্নটা আসছিল বাংলাদেশে। এখানে বলা হচ্ছে যে ইফ দ্য কস্ট অফ এক্স মিটার্স অফ ওয়্যার ইজ ডি রুপিস, দেন হোয়াট ইজ দ্য কস্ট অফ ওয়াই মিটার্স অফ ওয়্যার অ্যাট দ্য সেম রেট। বলতেছে যে এক্স মিটার তারের দাম যদি ডি রুপি হয়, হোয়াট ইজ দ্য কস্ট অফ ওয়াই মিটার্স অফ ওয়্যার, তাহলে ওয়াই মিটার তারের দাম কত টাকা হবে? তাহলে এটা খুব সহজ হিসাব, যে ভাই এক্স মিটারের দাম যদি ডি টাকা হয়, তাহলে ওয়াই মিটারের দাম কত হবে? ওয়াই মিটারের দাম কত হবে? আপনি বলবেন যে ভাই ওয়াই ইন্টু ডি ডিভাইডেড এক্স, এটাকে আমরা বলতে পারি যে ওয়াই ডি ডিভাইডেড এক্স অথবা ডি ওয়াই ডিভাইডেড এক্স। প্রশ্নে যেটা আছে সেটাই উত্তর। দেখেন অপশনে দেওয়া আছে ওয়াই ডি ডিভাইডেড এক্স, অপশন ডিতে, তার মানে এটাই উত্তর হবে যে ওয়াই ডি ডিভাইডেড এক্স হচ্ছে ওয়াই মিটার তারের মূল্য। পনেরো নম্বরে চলে যাবেন। 15, দেখেন 15তে বলা হচ্ছে যে এ ম্যান কমপ্লিটস 5/8 অফ এ জব ইন 10 ডেজ। একজন মানুষ 10 দিনে 8 ভাগের 5 ভাগ কাজ শেষ করতে পারে। অ্যাট দিস রেট হাউ মেনি মোর ডেজ উইল ইট টেক হিম টু ফিনিশ দ্য জব। বলতেছে যে এই গতিতে কাজ করলে পুরো কাজটা শেষ করতে তার আরো কতদিন সময় লাগবে। বলা হচ্ছে যে 10 দিনে 8 ভাগের 5 ভাগ কাজ শেষ করে, তো যদি পুরো কাজটা যদি শেষ করতে চায়, তাহলে আরো কতদিন সময় লাগবে? আরো কতদিন সময় লাগবে? তো এই যে এখানে বলছে যে 5/8 অংশ, এই 5/8 অংশ মানে হচ্ছে পুরো কাজটাই হচ্ছে আমার 8 অংশ। এই 8 অংশ কাজের ভিতরে 5 অংশ কাজও করছে 10 দিনে। ঠিক আছে, তাহলে এখানে পুরো কাজের পরিমাণটা কত? এই 8 অংশ। তো প্রশ্নে বলা হচ্ছে যে ভাই এই 5 অংশ কাজ করতে তার সময় লাগছে 10 দিন। তাহলে পুরো কাজ, অর্থাৎ এই 8 অংশ কাজ, এই 8 অংশ কাজ করতে তার সময় কতদিন লাগবে? আপনি বলবেন যে ভাই 8 গুণন 10 ডিভাইডেড 5, 5 দুগুণ 10, 8 দুগুণ হচ্ছে 16 দিন সময় লাগবে।
16 দিন। তাহলে পুরো কাজটা শেষ করতে তার কতদিন বেশি সময় লাগলো? এই 5 অংশ কাজ করতে সময় লাগছে 10 দিন, আর পুরো অংশ অর্থাৎ এই 8 অংশ কাজ করতে সময় লাগছে তার 16 দিন। তাহলে পুরো কাজ শেষ করতে কয়দিন বেশি লাগছে? আপনি বলবেন যে ভাই 16 - 10 ইজ ইকুয়াল টু 6 দিন সময় বেশি লাগবে পুরো কাজটা শেষ করতে। এই 6 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। সতেরোতে যান, 17। সতেরোতে কি বলতেছে যে 30 men ক্যান ডু এ পিচ অফ ওয়ার্ক ইন 16 days। বলতেছে যে 30 জন মানুষ 16 দিন একটা কাজ করতে পারে। হাউ মেনি মেন উড বি রিকোয়ার্ড টু ডু দ্য সেম ওয়ার্ক ইন 20 days। তাহলে ওই কাজটা 20 দিনে শেষ করার জন্য কতজন মানুষের প্রয়োজন হবে? তাহলে খেয়াল করেন, এমডিএসে করতে পারি এটা আমরা, যে 30 জন মানুষের একটা কাজ করতে 16 দিন সময় লাগে। তো জিজ্ঞাসা করছে যে ওই একই কাজ যদি 20 দিনে শেষ করতে চায় তাহলে কতজন মানুষের দরকার? তার মানে দ্বিতীয় অংশে মানুষের পরিমাণটা আমার কি আছে? মিসিং আছে। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, 10 দিয়ে এখানে 3 বার, 10 দিয়ে এখানে 2 বার, 2 এখানে যাবে হচ্ছে 8 বার। তাহলে এই যে দ্বিতীয় অংশে মানুষের সংখ্যা কত হয়ে যাবে? আপনি বলবেন যে 3 8 24 হয়ে যাবে। অর্থাৎ দ্বিতীয় অংশে মানুষের সংখ্যা কতজন? 24 জন হবে। এটাই উত্তর। পরেরটাতে যান, 18 নাম্বার। দেখেন 18তে কি বলতেছে যে এ গ্রুপ অফ ওয়ার্কার্স প্রমিস টু কমপ্লিট এ পিচ অফ ওয়ার্ক ইন 10 days। বলতেছে যে একদল লোক 10 দিনে একটা কাজ শেষ করে দেওয়ার জন্য আপনার কাছে প্রমিস করলো। বাট 5 of them ডু নট রিপোর্ট ফর ওয়ার্ক। কিন্তু 5 জন মানুষ কাজে আসলো না, বা 5 জন মানুষ অনুপস্থিত থাকলো। ইফ ইট টুক দ্য রিমেইনিং ওয়ার্কার 12 days টু কমপ্লিট দ্য ওয়ার্ক। এতে করে অবশিষ্ট শ্রমিকদের কাজটা শেষ করতে যদি 12 দিন লাগে, দেন দ্য নাম্বার অফ ওয়ার্কার্স অরিজিনালি হায়ার্ড ওয়াজ। তাহলে আপনি অরিজিনালি কতজন শ্রমিককে নিয়োগ দিয়েছিলেন, ঠিক আছে, বা কতজন শ্রমিককে আপনি শুরুতে নিয়োগ দিয়েছিলেন, এইটা বের করে। তো কিছুক্ষণ আগে এই ধরনের একটা ম্যাথ করে আসছি না উদাহরণে, যেখানে কতজন মানুষকে নিয়োগ দিছি এইটা আমি জানি না, এটা আমি জানি না। তো ধরে নিচ্ছি যে আমি এম সংখ্যক মানুষকে নিয়োগ দিছি। এই এম সংখ্যক মানুষ যদি 10 দিন কাজটা করে তাহলে আমার পুরো কাজটা শেষ হয়ে যাবে। তো যেদিন কাজে আসার কথা সেদিন দেখা গেল যে এই এম সংখ্যক মানুষের মধ্যে 5 জন মানুষ আমার অনুপস্থিত। তাহলে উপস্থিত কত? m-5 জন। তো বলতেছে যে এই যে 5 জন অনুপস্থিত থাকলো, এই কারণে কাজটা শেষ করতে আমার 12 দিন লাগবে। তাহলে এদের কতদিন লাগবে? 12 দিন লাগবে। 2 দিয়ে ক্যালকুলেশন করেন, 2 এখানে 5 বার যাবে, 2 এখানে 6 বার যাবে। তাহলে এখানে হয়ে যাবে 5m, এখানে হয়ে যাবে 6m-30। 6m থেকে 5m বাদ দিলে শুধু m, 30কে এই পাশে পার করে নিয়ে আসেন। তাহলে শুরুতে আমি কতজন মানুষ নিয়োগ করছিলাম? m জন। m এর ভ্যালু কত? 30। এটাই উত্তর। বিশ নম্বরে যান। দেখেন 20-এ কি বলতেছে যে ইন এ ক্যাম্প দেয়ার ইজ এ
মিল ফর 120 men or 200 children। বলতেছে যে একটা ক্যাম্পে 120 জন পুরুষ অথবা 200 জন শিশুর খাবার আছে, অর্থাৎ এমন পরিমাণ খাবার আছে যে খাবারটা হয় 120 জন পুরুষ খাইতে পারবে অথবা 200 জন শিশু খাইতে পারবে। ইফ 150 চিলড্রেন হ্যাভ টেকেন দ্য মিল, বলা হচ্ছে যে 150 জন শিশু যদি খাবার খায়, হাউ মেনি মেন উইল বি ক্যাটার্ড টু উইথ দ্য রিমেনিং মিল, তাহলে অবশিষ্ট খাবারটা কতজন পুরুষ খাইতে পারবে? 150 জন বাচ্চা কাচ্চা খেয়ে ফেলছে, বলতেছে যে বাকি যে খাবারটা থাকে সেই খাবারটা কতজন পুরুষ মানুষ খাইতে পারবে, এটা আমাকে বের করতে হবে। তার মানে কি এখানে ইফিসিয়েন্সি লাগবে, যে একজন পুরুষ কতটুকু খায়, একটা শিশু কতটুকু খায়, এটা বের করা লাগবে না? তো এটা বের করার জন্য ক্লু তো আমাকে দিয়েই দিছে যে খাবারটা হয় 120 জন পুরুষ খাবে অথবা 200 জন শিশু খাবে। তাহলে আমি লিখতে পারি এরকম করে যে খাবারটা কি করবে, হয় 120 জন পুরুষ খাবে অথবা 200 জন শিশু খাবে, 200 জন শিশু খাবে। তাহলে এখান থেকে আমরা এই পুরুষ মানুষ আর হচ্ছে শিশুদের ইফিসিয়েন্সি বের করতে পারি 200:120। তাহলে খেয়াল করেন, আমরা যদি কাটাকাটি করি, এখানে 40 দিয়ে ভাগ করলে এখানে 5 বার যাবে, 40 দিয়ে ভাগ করলে এখানে 3 বার যাবে। তার মানে একজন পুরুষ অ্যাট আ টাইমে 5 অংশ খাইতে পারবে আর একটা শিশু অ্যাট আ টাইমে 3 অংশ খাইতে পারবে। এটাই হচ্ছে তাদের খাওয়ার ইফিসিয়েন্সি। তো খেয়াল করেন, টোটাল খাবার কত আছে এটা আমরা বের করতে পারবো না? টোটাল কতটুকু খাবার ছিল এটা বের করতে পারবো না? পারবো। কিভাবে? এই যে দেখেন, আমার এখানে পুরুষের সংখ্যা কত, 120 জন। প্রতিটা পুরুষ খায় কতটুকু, এই যে 5 অংশ করে। তার মানে এই একটা পুরুষ যদি 5 খায় তাহলে 120 জন কত খাবে? আপনি বলবেন 120 আর 5 600। আপনি চাইলে শিশুদেরটা ধরেও বের করতে পারেন, পুরো খাবারের পরিমাণ, যে এখানে টোটাল শিশু কত, আপনি বলবেন যে ভাই 200 জন শিশু। তাহলে একটা শিশু খাইতে পারে 3 অংশ, তাহলে 200 শিশু খাইতে পারবে কত, আপনি বলবেন যে 200 গুণন 3 ইকুয়াল টু 600। তার মানে টোটাল খাবারের পরিমাণটা কত আছে ভাই? আমার 600 আছে। তো এখন প্রশ্নে বলতেছে এই যে আমার 600 খাবার, এখান থেকে 150 জন শিশু খাবার খেয়ে ফেলবে, 150 জন খাবার খেয়ে ফেলবে। তাহলে খেয়াল করেন, একটা শিশু খাইতে পারে 3 অংশ খাবার, তাহলে 150 শিশু কতটুকু খাবার খাইছে, আপনি বলবেন যে 3 হচ্ছে 450 অংশ খাবার খেয়ে ফেলছে। তাহলে আমার টোটাল খাবার হচ্ছে আমার 600, এই 600-র ভিতরে শিশুরা যদি 450 খেয়ে ফেলে তাহলে আর খাবার আছে কতটুকু, আপনি বলবেন যে আর 150 ইউনিট খাবার আছে, আর 150 ইউনিট খাবার আমার অবশিষ্ট আছে। এখন প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করছে যে এই যে 150 ইউনিট খাবার তোমার অবশিষ্ট থাকলো, এই খাবারটা যদি পুরুষ মানুষ খেতে চায় তাহলে কতজন পুরুষ খাইতে পারবে? পুরুষরা যদি খেতে চায় তাহলে কতজন পুরুষ খেতে পারবে? তাহলে আমরা জানি যে ভাই একজন পুরুষ খাইতে পারে 5 ইউনিট, তাহলে এই 150 ইউনিট খাবার তাহলে কতজন পুরুষ খাবে? এই 150-কে এই 5 দিয়ে ভাগ করে দিলে আপনি উত্তর পেয়ে যাবেন যে 30 জন পুরুষ বাকি খাবারটা খাইতে পারবে। এই 30 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। বাইশ নম্বরে যান, 22 নম্বরটাও বাংলাদেশে আসছিল। বিষয়টা হচ্ছে এমন যে ধরেন আমি আপনি যতটুকু খাবার খাইতে পারবো, এই খাবারটা কি একটা বাচ্চা খাইতে পারবে বা একটা 10-12 বছরের বাচ্চা খাইতে পারবে? অবশ্যই না, ও কম খাবে, এটাই তো স্বাভাবিক। তার মানে এখানে যে কথাটা বলা হচ্ছে যে কিছু খাবার আছে, এখানে কত খাবার আছে জানি না, সেটা আমরা পরে বের করব। তো বলতেছে যে যেই খাবারটা আছে এই খাবারটা হয় 120 জন পুরুষ মানুষ খাইতে পারবে অথবা 200 জন বাচ্চা খাইতে পারবে বা 200 জন শিশু খাইতে পারবে। তাহলে এখানে একজন পুরুষ কতটুকু খায়, একজন বাচ্চা কতটুকু খায়, এইটা বের না করা পর্যন্ত তো আপনি বলতে পারবেন না যে বাকি খাবারটা কতজন পুরুষ খাইতে পারবে বা বাচ্চারাই কতটুকু খাবার খাইছে, এটা আপনি বলতে পারবেন না। তো এটা বলার জন্য এদের ইফিসিয়েন্সি লাগবে, কতটুকু খাবার খায় এটা লাগবে।
তো এটা তো বের করে আমরা জানি কিভাবে, এই যে এম অনুপাত সি ইকুয়াল টু 200 অনুপাত 120, 40 দিয়ে ভাগ করে দিলে এখানে 5, 40 দিয়ে ভাগ করে দিলে এখানে 3। তার মানে একজন পুরুষ 5 ইউনিট খাবার খাইতে পারে, একজন শিশু 3 ইউনিট খাবার খাইতে পারে। ঠিক আছে, তাহলে টোটাল খাবারের পরিমাণটা কত? টোটাল খাবারের পরিমাণটা কত? এখানে দেখেন এম এর মান 5, সির মান কত? 3। তাহলে এই যে আমি যদি এখানে মানটা বসাই তাহলেই তো আমি বুঝতে পারবো যে টোটাল খাবারের পরিমাণটা কত, কারণ 120 জন পুরুষ খাবারটা খায়। তাহলে একজন পুরুষ খাবার খায় কত? এই যে 5 ইউনিট খাবার খায়। কতজন পুরুষ আছে? 120 জন আছে। তার মানে এই 120-এর সাথে 5 গুণ করলেই তো আমি টোটাল খাবারের পরিমাণটা বের করতে পারবো, যে টোটাল খাবারটা হচ্ছে আমার 600 ইউনিট। টোটাল খাবার কত? 600 ইউনিট। এখন বলতেছে যে এই যে 600 ইউনিট খাবার আছে, এই খাবারের মধ্য থেকে কিছু খাবার 150 জন মানে শিশু খেয়ে ফেলবে। 150 জন শিশু কিছু খাবার খেয়ে ফেলবে। তো 150 জন শিশু কতটুকু কার খাবার খাইতে পারবে? আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা শিশু কতটুকু খাবার খায়? 3 ইউনিট খাবার খায়। তাহলে একটা শিশু যদি 3 ইউনিট খাবার খায় তাহলে 150 জন কতটুকু খাবার খাবে? আপনি বলবেন যে 150 গুণন 3, 3 15 45 আর একটা শূন্য, তার মানে 450 ইউনিট খাবার খেয়ে ফেলবে। তাহলে দেখেন টোটাল খাবার হচ্ছে আমার 600 ইউনিট। টোটাল খাবার কত? টোটাল খাবার হচ্ছে 600 ইউনিট। এই 600 ইউনিটের ভিতরে বাচ্চারা খেয়ে ফেলছে কত? 450 ইউনিট খাবার খেয়ে ফেলছে। তাহলে বাকি খাবারটা কতটুকু? 600 থেকে 450 বাদ দিলে এই যে 150 পাওয়া যায়, 150 ইউনিট। তো প্রশ্নে আপনাকে জিজ্ঞাসা করছে যে বাচ্চারা খাওয়ার পরে যেই খাবারটা অবশিষ্ট থাকে, অর্থাৎ এই যে আমার 150 ইউনিট খাবার অবশিষ্ট থাকলো, এই খাবারটা যদি এখন পুরুষ মানুষ খেতে চায় তাহলে কতজন পুরুষ খাইতে পারবে? তো আমরা তো এখানে দেখতে পাচ্ছি যে একজন পুরুষ খায় কত? 5 ইউনিট। তাহলে আমরা যদি লিখি যে 5 ইউনিট খাবার খায় একজন পুরুষ, তাহলে এই যে বাকি আছে 150 ইউনিট, এইটা খাবে কতজন? তাহলে আমরা লিখি না এইভাবে যে 150 ইউনিট খাবার খাবে 150 গুণন 1 ডিভাইডেড 5, 5 30 150, তার মানে হচ্ছে 30 জন পুরুষ। তাহলে এই যে বাকি খাবার 150 ইউনিট, এটা কারা খাবে? মানে কতজন পুরুষ খেতে পারবে? এই যে 30 জন পুরুষ খাইতে পারবে। ঠিক আছে, বাইশে যান, 22। দেখেন 22-এ কি বলা হচ্ছে যে 4 mat weavers can weave 4 mats in 4 days. At the same rate, how many mats would be woven by 4 mat weavers in 8 days? বলতেছে যে 4 জন, এদেরকে কি বলে আপনার, যারা কাঁথা বনে, ভুলে গেলাম। যাই হোক, যে 4 জন মানুষ 4 দিনে 4টা ম্যাট তৈরি করতে পারবে। আমাদেরকে জিজ্ঞাসা করছে যে 8 জন 8 দিনে কতগুলা ম্যাট তৈরি করতে পারবে বা কাঁথা তৈরি করতে পারবে। তাহলে খেয়াল করেন, প্রশ্নের প্রথম ভাগে বলা আছে যে 4 জন 4 দিনে, 4 জন 4 দিনে কতগুলা কাঁথা তৈরি করতে পারবে? 4টা কাঁথা তৈরি করতে পারবে। ঠিক আছে, আমাদেরকে জিজ্ঞাসা করছে যে 8 জন 8 দিনে কতগুলো কাঁথা তৈরি করতে পারবে, অর্থাৎ দ্বিতীয় অংশে কাজের পরিমাণটা মিসিং আছে। তো আমি ধরে নিচ্ছি যে এক্স সংখ্যক কাঁথা তৈরি করতে পারবে। তাহলে 4 4 কেটে গেল, 4 এই 8-এর ভিতরে যাবে কতবার? 2 বার। এক্স কে আপনি এই পাশে নিয়ে আসেন, 8 আর 2 গুণ করলে কত হবে? এই যে 16 হবে। তার মানে 8 জন 8 দিনে 16টা কাঁথা তৈরি করবে। সিম্পল হিসাব। 25 নম্বরে যান। 25 ম্যাথগুলা দেখে ছোট মনে হইলেও এগুলা কিন্তু ইম্পর্টেন্ট। একবার যেই প্রশ্নটা একটা পরীক্ষায় আসা মানে হচ্ছে ওই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, ওইটা আপনাকে পড়তে হবে। এই জন্য সবাই বলে যে বিগত প্রশ্ন পড়েন, কারণ ওই প্রশ্নটা গুরুত্বপূর্ণ দেখেই আসছে। এবং আমি আপনাকে বারবার মানে বলবো এই কোর্স চলাকালীন সময়
যে ম্যাথে ভালো করতে হলে আপনি জাস্ট বিগত প্রশ্নগুলো, মানে একটা বিগত প্রশ্ন বাদ দিবেন না, সব পড়বেন, পরীক্ষার হলে কমন পেয়ে যাবেন আপনি। ঠিক আছে, কমন অঙ্কে কমন মিনস সেম টাইপ, এই টাইপের ম্যাথে আরেকটা পাবেন। এখানে 4 আর 8 দেওয়া আছে, প্রশ্নে দেখবেন যে 6 আর 7 দেওয়া আছে এরকম। ঠিক আছে, সেম টাইপের প্রশ্ন আপনি কমন পেয়ে যাবেন। 25-এ চলে যান। দেখেন 25-এ বলা হচ্ছে যে রানিং অ্যাট দ্য সেম কনস্ট্যান্ট রেট 6 আইডেন্টিক্যাল মেশিনস ক্যান প্রডিউস এ টোটাল অফ 180 বোতলস পার আওয়ার। হাউ মেনি বোতলস কুড 15 সাচ মেশিন প্রডিউস ইন 30 মিনিটস। বলা হচ্ছে যে 6টা মেশিন প্রতি ঘন্টায় 180টা বোতল তৈরি করতে পারে। 6টা মেশিন 1 ঘন্টায় 180টা বোতল তৈরি করতে পারবে। জিজ্ঞাসা করছে যে 15টা মেশিন 30 মিনিটে কতগুলা বোতল তৈরি করতে পারবে। 15টা মেশিন 30 মিনিটে কতগুলো বোতল তৈরি করতে পারবে। তাহলে খেয়াল করেন, প্রশ্নের প্রথম অংশে যে কাজ করতেছে মেশিন, ওই হচ্ছে আমাদের মানুষ। 1 ঘন্টা, 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট, কতগুলা বোতল তৈরি করতে পারে? 180টা। ঠিক আছে, দ্বিতীয় অংশে বলা হচ্ছে যে 15টা মেশিন 30 মিনিটে কতগুলো বোতল তৈরি করতে পারবে জানি না, তো ধরে নিচ্ছি যে এক্স সংখ্যক বোতল তৈরি করতে পারবে। 60 180-র ভিতরে 3 বার, 3 এটার ভিতরে কতবার যাবে? 2 বার, 2 30-এর ভিতরে কতবার যাবে? 15 বার। এক্স এই পাশে চলে আসবে, 15 আর 15 গুণ করলে কত হয়ে যাবে? এই যে 225 হয়ে যাবে। তার মানে 15টা মেশিন 30 মিনিটে 225টা বোতল তৈরি করতে পারবে। পরেরটাতে চলে যান, 26 নাম্বার। চেইন রুলের ম্যাথ কোনো বিষয়ই না, পরীক্ষায় যেগুলো এতদিন ধরে যেগুলো আসছে, 20-25 বছর ধরে যেগুলো আসছে, এগুলা সেম এইভাবেই সলভ করা যায়। আপনাকে জাস্ট একটু চোখ কান খোলা রেখে কোথায় কি বসাচ্ছেন এইটা, আর এইটা বসানো খুবই ইজি। বারবার দেখতে পাচ্ছেন যে কাজের যে পরিমাণটা সেটাকে আমরা নিচে বসাচ্ছি, আর বাদ বাকি যা আছে সব উপরে গুণ অবস্থায় থাকতেছে। কাটাকাটি করলে রেজাল্ট বের হবে। আপনাকে 1 সেকেন্ডের জন্য চিন্তা করতে হবে না যে কোথায় গুণ করব, কোথায় ভাগ করব, যেটা আপনি আজকের ক্লাসের আগের দিন পর্যন্ত ভেবে আসছেন। যখন আপনার সামনে 4 স্টেপ, 5 স্টেপ বা 6 স্টেপের ম্যাথ আসছে, তখনই আপনি চিন্তা করছেন যে এখানে গুণ করব না ভাগ করব। এই চিন্তা হইছে, অবশ্যই হয়েছে আপনাদের। 26-এ যান, 26। দেখেন 26-এ বলা হচ্ছে যে ইফ 6 পার্সনস ওয়ার্কিং 8 আওয়ার্স এ ডে আর্ন টাকা 8,400 পার উইক, ইফ দেন 9 পার্সনস ওয়ার্কিং 6 আওয়ার্স এ ডে উইল আর্ন পার উইক। বলতেছে যে 6জন মানুষ দৈনিক 8 ঘন্টা করে কাজ করে 8,400 টাকা ইনকাম করতে পারে প্রতি সপ্তাহে। তাহলে 9জন মানুষ দৈনিক 6 ঘন্টা করে কাজ করে প্রতি সপ্তাহে কত টাকা ইনকাম করবে? এখানে এই যে টাকা ইনকাম করাটা হচ্ছে কাজ, তার মানে কি ওটা নিচে বসবে। তাহলে প্রথম অংশে মানুষের সংখ্যা কত? 6জন মানুষ, এরা দৈনিক 8 ঘন্টা কাজ করে প্রতি সপ্তাহে 8,400 ইনকাম করতে পারে। আর দ্বিতীয় অংশে আপনাকে বলতেছে যে 9জন মানুষ দৈনিক 6 ঘন্টা করে কাজ করে কত টাকা ইনকাম করতে পারবে সপ্তাহে। তো জানি না কত টাকা, ধরে নিচ্ছি যে এক্স টাকা। তাহলে খেয়াল করেন, 6 আর 6 কেটে দিলাম, 4 এখানে 2 বার, 4 এখানে যাবে কতবার? 2100 বার। ঠিক আছে, তাহলে আমরা এখন করতে পারি 2 দিয়ে তো 9 এর মধ্যে যাবে না, 2 এটার ভিতরে যাবে হচ্ছে আপনার 1050 বার। তাহলে এক্স সমান সমান কত হবে? 1050 আর 9 গুণ করে দেন, 0 5 নং 45-এর 5, এই যে 9, অর্থাৎ 9,450 টাকা। তাহলে 9জন মানুষ দৈনিক 6 ঘন্টা করে কাজ করে সপ্তাহে কত টাকা ইনকাম করতে পারবে? এই যে 9,450 টাকা ইনকাম করতে পারবে। 29 নম্বরে যান, 29 নম্বরটাও আসছিল বাংলাদেশে।
দেখেন 29-এ কি বলতেছে যে ইন এ ডেইরি ফার্ম 40 কাউ ইট 40 ব্যাগস অফ হাস্ক ইন 40 ডেজ ইন হাউ মেনি ডেজ 1 কাউ উইল ইট 1 ব্যাগ অফ হাস্ক। বলতেছে যে একটা ফার্মে 40টা গরু 40 দিনে 40 বস্তা ভুসি খাইতে পারে। ইন হাউ মেনি ডেজ 1 কাউ, তাহলে একটা গরু এক বস্তা বা এক ব্যাগ ভুসি খাইতে কতদিন সময় নিবে। খুব সহজ একটা জিনিস, যে খাওয়ার কাজ করতেছে গরু, তার মানে গরুই এখানে মানুষ। তাহলে 40 গরু 40 দিনে 40 ব্যাগ ভুসি খাইতে পারে। জিজ্ঞাসা করছে যে একটা গরু এক দিনে কত ব্যাগ ভুসি খাইতে পারবে, না কত দিনে, এখানে দিনের সংখ্যাটা মিসিং আছে, ও এক ব্যাগ ভুসি খায়। তাহলে খেয়াল করেন 40 কেটে যাবে, এক আর এক কেটে যাবে, তাহলে ডি ইজ ইকুয়াল টু কত, এই যে 40। তার মানে একটা গরু এক বস্তা ভুসি বা এক ব্যাগ ভুসি খাইতে কতদিন সময় নিবে, 40 দিন সময় নিবে। 31-এ যান, 31। একত্রিশে বলা হচ্ছে যে 12 men ওয়ার্কিং 8 hours পার ডে কমপ্লিট এ পিচ অফ ওয়ার্ক ইন 10 days। 12 জন পুরুষ বা 12 জন মানুষ 10 দিনে দৈনিক 8 ঘন্টা করে কাজ করলে একটা কাজ শেষ হয়ে যাবে। টু কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 8 days ওয়ার্কিং 15 hours a day দ্য নাম্বার অফ মেন রিকোয়ার্ড ইস। তাহলে ওই একই কাজটা যদি 8 দিনে দৈনিক 15 ঘন্টা করে করা হয়, তাহলে কতজন মানুষের দরকার হবে। অর্থাৎ দ্বিতীয় অংশে আমার মানুষের সংখ্যাটা মিসিং আছে। তো এটা বের করা খুব ইজি ব্যাপার আমাদের জন্য, যে 12 জন পুরুষ বা 12 জন মানুষ 10 দিন দৈনিক 8 ঘন্টা করে কাজ করে একটা কাজ করবে, আর ওই সেম কাজটা কতজন মানুষ করতে পারবে, মানুষের সংখ্যা মিসিং। 15 ঘন্টা করে 8 দিন, 8 দিন 15 ঘন্টা। তাহলে এই 8 কেটে যাবে, 5 এখানে 2 বার, 5 এখানে 3 বার, 3 এখানে 4 বার, 4 দুগুণে কত 8। তাহলে এই যে দ্বিতীয় অংশে মানুষের সংখ্যা কত হবে, এই যে 8 হবে, যে 8 জন মানুষের দরকার পড়বে। 33-এ যান, 33। তেত্রিশে কি বলতেছে যে 3 pumps ওয়ার্কিং 8 hours a day ক্যান এমটি এ ট্যাঙ্ক ইন 2 days। বলতেছে যে 3টা পাম্প দৈনিক 8 ঘন্টা করে কাজ করলে 2 দিনে একটা ট্যাঙ্কি খালি করে দিতে পারে। হাউ মেনি আওয়ার্স আ ডে মাস্ট 4 পাম্পস ওয়ার্ক টু এমটি দ্য ট্যাঙ্ক ইন 1 day। তাহলে 4টা পাম্প একদিনে কত ঘন্টা কাজ করলে ওই সেম ট্যাঙ্কিটা খালি করতে পারবে। খুবই সহজ হিসাব, যে কত দিন লাগবে এইটা জিজ্ঞাসা করছে। অর্থাৎ দ্বিতীয় অংশে আমার কত ঘন্টা, হাউ মেনি আওয়ার্স এ ডে, কত ঘন্টা লাগবে, এই জিনিসটা মিসিং আছে। তাহলে খেয়াল করেন, যে কাজ করবে ওই মানুষ, এখানে কাজ করতেছে পাম্প, তার মানে পাম্পই মানুষ। তাহলে 3টা পাম্প দৈনিক 8 ঘন্টা করে 2 দিন, 2 দিন 8 ঘন্টা করে করে। তারপরে বলতেছে যে 4টা পাম্প দৈনিক মানে একদিনে কত ঘন্টা কাজ করবে, ঘন্টাটা মিসিং আছে। তো আমি ধরে নিচ্ছি যে এক্স ঘন্টা। তাহলে ক্যালকুলেশন করেন, 4 এখানে কতবার, 2 বার। তাহলে এক্স ইকুয়াল টু কত, 2 দুগুণ 4, 4 3 4 কত 12। তার মানে হচ্ছে 12 ঘন্টা সময় নিবে, 12 ঘন্টা লাগবে। 34-এ যান, পরেরটাই। কম্পিটিটিভ এক্সামের এই ম্যাথ প্রশ্নগুলো এরকমই। জিআরই জিম্যাট বলেন বা স্যাটের প্রশ্ন বলেন বা আইবিএর অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন বলেন, আপনার কাছে ফান মনে হবে। ঠিক আছে, যদি আপনি ওইভাবে
মানে শিখতে পারেন বা ওই মজাটা নিয়ে যদি শিখতে পারেন। কারণ খুব কম ম্যাথে আছে, প্রশ্ন তো কঠিন হয়, স্বাভাবিক ব্যাপার। আইবিএ যে প্রশ্নগুলো করে অবশ্যই কঠিন হয়। তার মানে ওরা যদি 20টা বা 25টা প্রশ্ন করে সবগুলা কি কঠিন হয় না? 2টা 3টা কঠিন হয়, বাদ বাকিগুলা কঠিন হয় না। সো আপনার পরীক্ষায় টিকতে গেলে বা একটা চাকরি পাইতে গেলে 20টা বা 25টা প্রশ্নের মধ্যে 2-3টা প্রশ্ন না পারলে কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। বাদ বাকিগুলো যদি আপনি টাইমলি শেষ করে আসতে পারেন তাহলে আপনি চাকরি পাবেন বা পরীক্ষা আপনি ক্র্যাক করতে পারবেন। ঠিক আছে? দেখেন 34 বলা হচ্ছে যে ইফ 8 men ক্যান রিপ 80 হেক্টরস ইন 24 days, দেন হাউ মেনি হেক্টরস ক্যান 36 men রিপ ইন 30 days? তাহলে দেখেন এখানে মানুষের সংখ্যা কত প্রথম অংশে? 8 জন। ঠিক আছে, 8 জন। তারপরে বলতেছে যে দিনের সংখ্যা কত? বলা আছে যে 24 দিন। এই যে বলতেছে যে 80 হেক্টর জমি আপনি রোপণ করতে পারেন, 80 হেক্টর, এটা কি কোনো ইফিসিয়েন্সি? না। এটা কি কোনো ঘন্টা? না। এটা কি কোনো দিন? না, কিছুই না। তার মানে দিনও না, ঘন্টাও না, ইফিসিয়েন্সি না, তার মানে ওইটা কাজ। তো নিচে লিখে দেন কাজ মানে নিচে এই যে 80 হেক্টর হচ্ছে আমার কাজ। এরপরে আসেন পরের অংশে কি বলতেছে যে 36 জন মানুষ 30 দিনে কত হেক্টর জমি রোপণ করতে পারবে। কত হেক্টর পারবে সেটা তো আমি জানি না, তো ধরে নিচ্ছি যে এক হেক্টর। 8 এখানে কতবার যাবে? 10 বার। 12 এখানে 2 বার, 12 এখানে 3 বার, 2 এখানে কতবার যাবে? 5 বার। তাহলে দেখেন 3 × 3 = কত? 90। 90 আর 5 কত? এই যে 450 ইকুয়াল টু এক্স। তাহলে এই যে 36 জন মানুষ 30 দিনে কত হেক্টর জমি রোপণ করতে পারবে সেটা আমরা জানতাম না, আমরা বের করে ফেললাম 450। আজকের লাস্ট ম্যাথ দেখেন 38। আমাদের এক পরিচিত বড় ভাই আছে, উনি এখন মানে পররাষ্ট্র ক্যাডারে আছে, উনি আইবিএ তেও পড়তো, মানে ঢাকা ইউনিভার্সিটির আপনার একটা খুব প্রথম সারির একটা সাবজেক্টে পড়াশোনা করার পর আইবিএ থেকে এমবিএ করছে, দেন এদিকে বিসিএস এর দিকে চলে আসছে এবং উনি 37তম ক্যাডার। আমি নাম নিচ্ছি না, শুধু এতটুকু বলতেছি যে উনি ফরেন ক্যাডারে আছে, দেশের বাইরে আছে এখন। ওই ভাইয়ের ম্যাথের লেভেলটা আসলে অন্যরকম। ঠিক আছে, একদম অন্য লেভেলের। ওনার ম্যাথ সলভ করার দেখলে আপনার মাথা টাথা ঘুরে যাবে, যে একটা মানুষ জাস্ট প্রশ্ন পড়ার সাথেই কয়েক সেকেন্ডের মধ্যে, মানে তার কাছে কোনো আপনি খাতাও দিবেন না, তাকে কলমও দিবেন না, কোনো কিছুই দিবেন না, একটা মানুষ জাস্ট প্রশ্ন পড়ে সর্বোচ্চ 40 সেকেন্ডের মধ্যে কিভাবে আনসার বের করতে পারে এটা আমার মাথায় ঢোকে না। ঠিক আছে, কেমনে সম্ভব এটা আসলেই মাথায় ঢোকে না। ওনার জিআরই জিম্যাটে অনেক ভালো, মানে অনেক ভালো স্কোর। বাংলাদেশে ওই ধরনের স্কোর হাতে গোনা কয়েকজন মানুষের আছে। তো ওনাদের সাথে যখন হয় তখন মনে হয় যে আমরা আসলে কিছুই পারি না, বা ওনাদের দিকে তাকাইলে মনে হয় যে আমরা আসলে কোনো কিছু নিয়েই আসিনি। এবং এমন না যে ভাই ছোট থেকে এইরকম, অবশ্যই ছোট থেকে এইরকম না, আমাদের মতোই ধরেন যে খুব অজপাড়াগায়ের স্কুল কলেজ পড়ছে, তারপরে বিশ্ববিদ্যালয়ে পড়ছে, দিনে দিনে ভালো হয়েছে, দিনে দিনে আস্তে আস্তে ওনার স্কিল ডেভেলপ করছে। এবং এরকম আমার আরেকটা মানে খুব ক্লোজ বড় ভাই আছে, উনি আমেরিকায় থাকেন। ওনার এরকম ম্যাথের আপনার ইয়েটা দেখলে আপনার অন্য লেভেলের কাজ করবে, যে কেমনে সম্ভব এটা, যেটা আমরা মানে চিন্তাই করতে পারি না বা কল্পনাই করতে পারি না। আসলে দিনের পর দিন কাজ করে গেছে, আমরা তো কাজ করি না। ওনারা দিনের পর দিন কাজ করে গেছে, দিনের পর দিন প্র্যাকটিস করে গেছে। ঠিক আছে, আপনি যখন একটা বিষয় নিয়ে বেশি বেশি চর্চা করবেন, বেশি বেশি করবেন, তখন সে বিষয়ে এমনিতে এক্সপার্ট হইতে পারবেন। আপনারা সুমন ভাইয়ের ক্লাস করছেন কিনা জানি না, আপনি সুমন ভাইয়ের যদি ইংলিশ রাইটিং স্কিলটা দেখেন, তাহলে আমার যেটা মনে হয় যে বাংলাদেশে খুব কম সংখ্যক মানুষ আছে যে উইদাউট এনি প্রিপারেশন আপনি যে কোনো কিছু লিখতে বলবেন, যে কোনো কিছু, যে কোনো টপিকের ওপরে,
তাই বলে এমন কোনো টপিক না যে আপনি এমন একটা টপিক দিলেন যে টপিক সম্বন্ধে তার কোনো আইডিয়া নেই। ধরেন যে সমসাময়িক বিশ্বে যা চলতেছে বা যে কোনো ইয়ে নিয়ে আপনি যদি ওনাকে লিখতে বলেন 2, 4, 5, 50 পৃষ্ঠা বা 100 পৃষ্ঠা, এবং সেই প্রত্যেকটা লেখার প্রত্যেকটা ওয়ার্ডগুলো আপনার অন্য লেভেলের হবে, আপনার সেন্টেন্স স্ট্রাকচার অন্য লেভেলের হবে, এই রকম মানুষ মনে হয় যে হাতে গোনা কিছু মানুষ আছে। তার মধ্যে সুমন ভাই একজন। আমি মানে সুমন ভাইকে কখনোই একটা শব্দ জিজ্ঞাসা করে মানে ওইটা দিয়ে আমি আটকাইতে পারি নাই। ইভেন সুমন ভাইয়ের সাথে যখন আমি অনেক দিনই তো থাকছি একসাথে, সো আমি যখন রাতের বেলা হইতো তখন আমরা সারা রাত সাধারণত আমরা ঘুমাইতাম না বা ইয়ে করতাম, আড্ডা দিতাম। তো তখন আমি ওনাকে ধরতাম যে ভাই আমি আপনাকে আজকে আমি আটকাবো যেভাবেই হোক, মানে যেখান থেকে ইচ্ছা আমি শব্দ ধরবো। মানে উনি বলতো যে বল তোর, মানে যেখান থেকে ইচ্ছা তুই বলতে পারিস। আমি প্রথম প্রথম বুঝতাম না, আমি জিআরই ওয়ার্ডগুলো ধরতাম, এগুলো ওনার পড়া ভাই। ঠিক আছে, এখন হয়তো অনেক কিছুই ভুলে গেছে, আমার মনে হয় না যে ভুলে গেছে। উনি বলে যে আমি এখন অনেক কিছুই পারি না, ভুলে গেছি, এটা আমি বিশ্বাস করি না। কারণ আমি ওনাকে এমন কোনো শব্দ নাই যে শব্দটা ধরে আমি আটকাইতে পারছি কখনো। একটা সিঙ্গেল ওয়ার্ড ধরে আমি আটকাইতে পারি নাই। সেটা আপনার পত্রিকা হোক আর যেখান থেকে যে ওয়ার্ডই ধরছি উনি পারছে যে ওয়ার্ডের অর্থ হচ্ছে এইটা। এবং শুধু অর্থ বলে ক্ষান্ত না, ওইটার অ্যাপ্লিকেশন আপনাকে দেখাই দিচ্ছে, আপনাকে বুঝাই দিচ্ছে এই ওয়ার্ডটা এই ওয়ার্ডটাকে এইভাবে মনে রাখতে হয়। তাহলে একটা মানুষের মাথার মধ্যে ঠিক কতগুলো ওয়ার্ড আছে, যেই মানুষটাকে আপনি ওই ওয়ার্ড ধরার সাথে সে ওইটার অর্থ বলতেছে, ওইটার নিমোনিক্স কি সেটাও আপনারা বলে দিচ্ছে। এটা আসলে অকল্পনীয়। এটা তো একদিনে হয় নাই, দিনে দিনে কাজ করতে 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 এই অবস্থা চলে আসছে। তো আপনি ওনাকে মানে ইংরেজির কোনো কিছু দিয়ে আপনি মনে হয় না যে এই রাইটিং এর কোনো কিছু দিয়ে আপনি ওনাকে আটকাইতে পারবেন। এবং আমি ওনাকে প্রায়ই বলতাম যে আপনি যদি পরীক্ষার হল ঠিকঠাক মতো বসে থাকেন, যে আপনি বসে আছেন, আপনি 2 ঘন্টা জাস্ট বসে থাকবেন আর আপনার কলমটা চলবে, তাহলে বাংলাদেশে এমন কোনো পরীক্ষা নাই, মানে ইংলিশের মানে এই টাইপের কোনো পরীক্ষা নেই যে পরীক্ষায় আপনি পাশ করতে পারবেন না বা আপনি একটা ভালো মার্কস পাবেন না। ঠিক আছে, সো এটা আসলে তো একদিনে হয় নাই। ওনার ইংলিশে এসএসসিতে কি ছিল, ডি গ্রেড ছিল। আমার কি ছিল, আমার A+ ছিল। তা আমি কি করছি? আমি তো ইংলিশ পারি না, তাই না? বা আপনারা A+ পাইছেন ইংলিশে, আমরা কি পারি? আর উনি কি পাইছেন? ডি গ্রেড পাইছেন। তার মানে কি উনি আমাদের চেয়ে অবশ্যই অনেক খারাপ করছে। আমরা A+ওয়ালা আর তিনি হচ্ছেন ডি গ্রেডওয়ালা। তার সামনে কি আমরা দাঁড়াইতে পারি? ইংলিশ নিয়ে তার সামনে আমরা ভাব মারতে পারবো না। সো এটা তো একদিনে হয় নাই। ওই যে ডি গ্রেড পাইছে, যে আমি কেন পাইলাম, আস্তে 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 কাজ করছে, তারপরে আজকে এই অবস্থা। সো এটা আসলে সময়ের ব্যাপার। আপনি যদি সময় দেন তাহলে আপনিও পারবেন। যাই হোক, আসেন লাস্ট ম্যাথে আসেন, আজকের 38। এখানে বলা হচ্ছে যে ইফ 5 men or 9 women ক্যান ডু এ পিচ অফ ওয়ার্ক ইন 19 days। বলতেছে যে 5 জন পুরুষ অথবা 9 জন মহিলা একটা কাজ 19 দিনে করতে পারে। দেন ইন হাউ মেনি ডেজ উইল 3 men and 6 women ডু দ্য সেম ওয়ার্ক। তাহলে 3 জন পুরুষ এবং 6 জন মহিলা ওই একই কাজ করতে কতদিন সময় নেবে? ঠিক আছে, তাহলে খেয়াল করেন, এই টাইপের প্রশ্ন আমরা একটু আগে দেখে আসছি উদাহরণে, যেখানে আগে তাহলে আমাদের পুরুষ আর হচ্ছে মহিলার ইফিসিয়েন্সি লাগবে। তো এই যে দেখেন মাঝখানে কি দেওয়া আছে, অথবা দেওয়া আছে। তো অথবা দেওয়া থাকলে কি কাজটা হয়, এখানে 5 জন পুরুষ মানুষ করবে অথবা 9 জন মহিলা করবে। তার মানে এখান থেকে পুরুষ আর মহিলার অনুপাতটা কত? এই যে 9:5, তাই না? তো আমরা ইফিসিয়েন্সি অলরেডি বের করে ফেলছি। আপনি যে কোনো একজনকে নিয়ে কাজ করবেন, হয় পুরুষ মানুষকে নিয়ে কাজ করবেন, না হলে মহিলাদেরকে নিয়ে কাজ করবেন। এর আগেরটাতে পুরুষ নিয়ে কাজ করছি, এবার একটু মহিলা নিয়ে কাজ করি। দেখেন তাহলে এখানে মহিলা কয়জন? 9 জন। তাহলে এই যে আমার 9 জন মহিলা, ইফিসিয়েন্সি কত? এই যে 5। এরপরে দেখেন কয় দিনে কাজ করে? 19 দিনে কাজ করবে, 19। এরপরে বলতেছে যে হাউ মেনি ডেজ, মানে এখানে দিন কতদিন সেটা আমি জানি না। কাজটা কারা করবে? 3 men। তাহলে এই যে 3 জন পুরুষ, ইফিসিয়েন্সি কত? 9 করে। অ্যান্ড বলা আছে, অ্যান্ড মানে হচ্ছে যোগ। 6 জন মহিলা, তাহলে এই যে মহিলা 6 জন, ইফিসিয়েন্সি কত? এই যে 5 করে। তাহলে খেয়াল করেন 9 × 5 × 19 ইজ ইকুয়াল টু ডি ইন্টু 3 × 9 = 27, 5 × 6 = 30। 30 আর 27 কত হয়? এই যে 57 হয়ে যায়। তাহলে 19 57-র ভিতরে 3 বার, 3 এই 9-এর ভিতরে যাবে 3 বার। তাহলে এই ডি ইকুয়াল টু কত? 3 আর 5 গুণ করে দেন, তাহলে উত্তর পেয়ে যাবেন এই যে 15 দিন। যে 15 দিন সময় লাগবে এই কাজটা শেষ করতে। ঠিক আছে।
আমরা প্রতি ক্লাসেই চেষ্টা করব ইনশাল্লাহ 20টা করে ম্যাথ সমাধান করতে। তাতে করে আমাদের 20টা ক্লাসে 20-20-এ 400 ম্যাথ আমাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে, আশা করি আজকের ক্লাসটা ভালোভাবে বোঝা গেছে। আমরা নেক্সট ক্লাস আবার করব হচ্ছে আপনার মঙ্গলবারে। মঙ্গলবারে আমাদের এই চেইন রুল বা ইউনিটারি মেথড এটা শেষ হয়ে যাবে। উনি শুধু ইংলিশে ভালো না, উনি ম্যাথেও ভালো। আমার মনে আছে, আমি ঘটনাটা হচ্ছে 2017 সাল 2017 সালে 2017 সালের দিকে আমরা একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছিলাম, আমি এবং সোহন ভাই। সেখানে আইবি এর ম্যাথটা নিয়ে কাজ করতেছিলাম। সেখানে আমি জ্যামিতির একটা প্রবলেম নিয়ে খুব ঝামেলায় পড়ছিলাম। সো আমরা তখন দুপুরে লাঞ্চ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির নিচে বসেছিলাম। সো আমি ওনাকে বললাম যে ভাই, আমি জ্যামিতির একটা প্রবলেম সলভ করতে পারতেছি না। এবং উনি দেখার সাথে ওটা মানে সলভ করে দিতে পারছে। যে কি বলবো, যে মানে দেখার সাথেই যে এটা তো এইভাবে হবে। ঠিক আছে, সোহন ভাই ম্যাথও অনেক ভালো পারে। আপনারা সোহন ভাইয়ের যদি প্রবাবিলিটি, পারমুটেশন, কম্বিনেশনের ক্লাস করেন তাহলে ফিদা হয়ে যাবেন। ঠিক আছে, শুধু ইংলিশই ভালো না, ম্যাথে মানে অন্যরকম, অন্য লেভেলের ভালো। কিন্তু ম্যাথ এখন তো পড়ায় না। এটা হচ্ছে আপনাদের দুর্ভাগ্য যে সুমন ভাই আর ম্যাথ পড়ায় না, বা ম্যাথ আর পড়াবে না। তো ঠিক আছে, ভালো থাকবেন। এই ক্লাসগুলা, যে ম্যাথগুলো করা হইলো, যারা দুর্বল আছেন, ম্যাথ একটু কম পারেন, তারা কমপক্ষে 3-4 বার করে করবেন। মঙ্গলবারের আগে 3-4 বার করে করবেন, তারপরে মঙ্গলবারে নতুন যেই আরো 20টা ম্যাথ করাবো সেখানে মজা পেয়ে যাবেন। ঠিক আছে, মঙ্গলবারে সেম জিনিসই করব, বারবার একই জিনিসই সামনে আসবে, একইভাবেই সলভ করব। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, দেখা হবে ইনশাল্লাহ।